Uh, Good evening, everybody. We're live with BizRant. Today we have our esteemed guest. Basically, আজকে আমরা রনের সাথে কথা বলতেছি. Uh, just as an intro to Ron, Ron has been in the filmmaking industry for the last couple of years. Um, অনেক ডিরেক্টরদের সাথে, অনেক প্রডিউসারের সাথে, অনেক অ্যাক্টরদের সাথে well known. I'm pretty sure most of you guys might have seen them in the shows. And he's also personally responsible for Oneguri shows. And as the recent, I would say it's a hit. Petkara show. He was in the team, the studio that developed the show. So welcome to the show, Ron. He also gave us the cast. Thank you, Rahat, for having me. No, just don't worry, bro. Just chill, relax. Because আচ্ছা, তোমার জার্নিটা বলো, কেমনে স্টার্ট হলা মানে ইন ফিল্ম মেকিং? আমার ব্যাকগ্রাউন্ড কখনোই ফিল্ম ছিল না। So I was a business student. So আমি BBA কমপ্লিট করার পর I was thinking I was more interested in marketing rather than like films and anything. But ফিল্মের জায়গাটা না, আমি ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্টেড ছিলাম। মানে ছোটবেলা থেকে আমার ফিল্ম অনেক পছন্দ ছিল। I used to watch films like anything. মানে আমার বাবা মা আমার পিটাইতো টিভির সামনে থেকে নিয়ে যাওয়ার জন্য, বিকজ I used to watch films. তো ওই সময় দেখা যেত যে আমাদের টিভিতে শুধু বিটিভি ছিল, আর কিছু ছিল না। তো বিটিভিতে মাঝে মধ্যে ইংলিশ ফিল্মস দেখাইতো। those things I used to watch. Then তারপর আস্তে আস্তে ডিশ আসলো। তো ডিশে তখন আই রিমেম্বার যে দুইটা চ্যানেল খুব ভালো লাগতো আমার। তখন ছিল স্টার মুভিজ এন্ড এইচবিও, খুব পপুলার ছিল তখন। সো আই ইউজড টু ওয়াচ দোজ চ্যানেলস। তো আস্তে আস্তে আমার বাবা আমাকে তখন বলতো, তুই বুঝিস কিছু ফিল্মস, এই সেই সারাদিন যে দেখিস, সে না আমার কাছে ভালো লাগতো, তাই আমি দেখতাম। এনিওয়েজ, তো আমি পড়াশোনা শেষ করার পর আমি চিন্তা করলাম যে ব্যাংক জব আমাকে দিয়ে হবে না তখন, বিকজ আই এম নট দ্যাট গাই যে ব্যাংকে বসে 9টা থেকে 5টা পর্যন্ত জব করব। আচ্ছা, I'm not that type of a person. So I thought যে আমি কোন একটা এজেন্সিতে মেবি আমি ইন্টার্ন হিসেবে জয়েন করি, so that I get to learn so many things from them. তো আমি হাই ভোল্টেজে ইন্টার্ন হিসেবে জয়েন করি। তো ওরা হচ্ছে গিয়ে they were specialized about events and all. ওখানে আমার ইন্টার্নশিপ ডান করার পর সো দে ওপেনড আ সিস্টার কনসার্ন, যেটার নাম ছিল ক্ল্যাপবোর্ড। তো ওদের মোটো ছিল যে ক্ল্যাপবোর্ড ইজ দ্য সোল প্রোডাকশন হাউস যারা হচ্ছে গিয়া ফিল্ম মেক করবে, বিকজ দ্য সিইও like ভাই হি ওয়ান্টেড টু মেক ফিল্মস, হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন ফিল্মস। সো হি থট যে যেহেতু আমারও একটা ইন্টারেস্টেড জায়গা আছে এন্ড টিমে একটা লোকও লাগবে যে আসলে কাজ হ্যান্ডেল করতে পারে বা যার ওই ফিল্মের জায়গাটাতে একটা ভালো লাগার জায়গা আছে, তো তখন একবার বললো যে জয়েন করো তুমিও, দেখো হাউ ইট গোস। এই বাট তখন তোমার রোল কি ছিল মার্কেটিং থেকে যখন ক্ল্যাপবোর্ডে জয়েন করলে? এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ। আচ্ছা, so as a planner, so you হ্যাঁ আচ্ছা, so মানে just for people who are not involved in the industry, মানুষ না বুঝতে পারে, জাস্ট তোমার রোলটা সংক্ষেপে বুঝাও। মানে ইন দ্য বিগিনিং তুমি কি ছিল, এজ লাইক like a line producer type কিছু বা বিগিনিং মানে হলো ক্ল্যাপবোর্ডে মার্কেটিং স্টোরিতে উই আন্ডারস্ট্যান্ড। তখন আমি I was a newcomer in the industry, তো আমি আসলে তখন কিছু জানতাম না। আমি তো তখন জাস্ট I was like আমি টিভিতে যা দেখি I used to feel যে হ্যাঁ এগুলো তো অনেক সোজা, এগুলো তো অনেক ইজি, হ্যাঁ এমন কি বানাইছে, আহামরি কি। বাট আমি যখন বিহাইন্ড দ্য সিন দেখলাম যে পিপল দে পুট সো মাচ এফোর্ট ইনটু দ্যাট, যে একটা শট বানানোর জন্য যে তোমার কত কিছু অ্যারেঞ্জ করতে হয়, লাইটস, ক্যামেরাস, আর্ট পিপল, দেন বারবার মাঝে মধ্যে নয়েজ তোমার চেক করতে হয়, তারপর মানে
it's a huge effort they put, that the whole team and Hmm. crew. তো তখন আমি বুঝলাম, at first I used to get like অনেক বোর্ড হইতাম আমি, প্লাস আমার কাছে অনেক বোর্ড না ঠিক, মানে অনেক অ্যানয়িং লাগতো আমার কাছে যে একটা শট এতবার কেন নিচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, ওই অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, like why the, you know? Hmm. তো পরে আমি বুঝতে পারলাম যে না, আসলে the things we watch in media or like any platforms, এগুলো হয় কি, Hmm. the best effort বা ওটা স্ক্রিনিং করে বা পারফেক্ট না হওয়া পর্যন্ত আসলে আমরা দেখি না। তো যখন আসলে জিনিসটা Hmm. আমরা দেখি, জিনিসটা অনেক সুন্দর লাগে, আমরা যখন কোনো একটা ভালো কন্টেন্ট দেখি আমরা ওয়াও বলি, বাট আমরা আসলে বুঝি না যে এটার পিছনে যে কতগুলো রিটেক আছে, কত ব্লাড এন্ড Hmm. সোয়েট আছে এটার পিছনে। সো yeah, that's when I Hmm. started learning actually যে না, আসলে ক্যামেরা হ্যাঁ, আই শুটিং এ থিঙ্ক কি হয় আর পিপল, ক্যামেরা কি হয়। হ্যাঁ, আই থিঙ্ক মানুষজন মানে অ্যাটলিস্ট যারা একটু ফিল্ম মেকিং এ জানে, they have a inkling যে a lot of work goes into it. But the main topic of today is basically ফিল্মমেকিং এর যে বিজনেস সাইডটা, যেটা often overlook হয়ে যায়, হ্যাঁ, um, how the funding comes in, how you need to manage the budget, how the sponsors come in, and all these things, because um, or like even like for a normal person, like let's say ফিল্মমেকিং কোনো ব্যাকগ্রাউন্ড নাই ইউজুয়ালি, যেটা তোমার আমার কনভারসেশনে we often talk about this, যে uh, Bangladesh filmmaking is a filmmaking. By filmmaking, I mean not like FDC type, like traditional filmmaking. I mean web series. I mean YouTube. Everything. Filmmaking includes like all these. এই যে তুমি একটা কথা In বললা a দি এফডিসি টাইপ, ইউ নো হোয়াট, লাইক এখন এখন যারা ইউটিউবে নাটক বানাচ্ছে, which looks hmm, you know nice, hmm, it looks good, hmm, বাট আমার কাছে sometimes I feel যে এফডিসি তে 80s বা 90s এ যেসব ফিল্মস হতো, hmm, those were way better, though ওরা টেকনিক্যালি সাউন্ড ছিল না, ওদের কাছে hmm, হয়তো বা জিরাম ছিল না, ওরা ম্যানুয়ালি জিনিসগুলো অপারেট করতো, ওদের hmm, তখন স্টেডি ক্যাম ছিল না, গিম্বল ছিল না, ওরকম প্রপার লাইটিং ছিল না, বাট তারপরে দ্য স্টোরি, দ্য ওয়ে দে টু টেল দ্য স্টোরি, মানে পুরো ক্রাফটিংটা, ইট ওয়াজ hmm. আর্টিস্টিক থিং, যেটা হ্যাঁ, এখন মানে আমাদের কাছে এত টেকনোলজি আছে, এত কিছু আছে, বাট স্টিল দ্যাট বাট ওই আর্টিস্টিক ফিল নেই। ক্রিয়েটিভ যে ইটা তুমি যেটা বুঝতে পারছি যে ক্রিয়েটিভিটিটা, বা ক্রিয়েটিভিটা বলবো না, যে রাইটিং এর যে একটা কমপ্লিট একটা প্যাকেজ, বা মুভি যেমন বানায়, এডিটিং ইন আ সার্টেন ওয়ে, অথেন্টিসিটিটা আমরা মিস করতেছি এখন, বিকজ উই অলওয়েজ ট্রাই টু কপি সামওয়ান এলসেস ওয়ার্ক। কপি সামওয়ান এলস। তো আমাদের মধ্যে আগেও অথেন্টিসিটিটা ছিল, যখন হ্যাঁ। মানুষ আসলেই ওদের হার্ট এন্ড সোল দিত একটা প্রজেক্টে, যে না ভাই এটা আমার জিনিস, আমার করে বানাতে হবে, আমার এটা করতে হবে। এখন হচ্ছে গিয়ে ওই যে অফিসের ভাষা যেটাকে বলে বাঙ্গি পাস করে একজন আরেকজনের উপরে, না আচ্ছা ও ওটা করতেছে, আচ্ছা ও দেখে নিবে এটা। তো আসলে আলটিমেটলি গিয়ে যখন এরকম একজন আরেকজনের উপরে কাজ চাপায়, তো আলটিমেটলি তোমার রেজাল্টটা অতটা ভালো আসে হুম, না। আন্ডারস্ট্যান্ডেবল। বাট let's speak about filmmaking currently, হ্যাঁ, এখনের স্পেসে অনেকটাই যেটা বললা যে টেকনিক্যাল সাইড অনেকটাই ইমপ্রুভ হয়েছে। দে নাও নো টু ইউজ বেটার মাইকস, দে নাও নো হাউ টু ইউজ সার্টেন টাইপস অফ লেন্সেস, কালার গ্রেডিংটাও অনেকটা ইমপ্রুভ হয়েছে in our industry, but it has to go a long way, of course. But এইসব ইমপ্রুভমেন্টের পিছনে তো অফকোর্স একটা জিনিস, মানি। A lot of money has been put in to buy these cameras, to buy these consoles for editing, or the PCs and whatnot. But যেটা we know that বাংলাদেশে গ্লোবালি আমরা একটা পোর্ট্রে করি যে হ্যাঁ আমরা মানে ডেভেলপিং কান্ট্রি, and we don't have enough resources on the money নাই, all this stuff, হ্যাঁ, but when you think about it, filmmaking is not a very cheap thing. Cameras cost in the hundreds and thousands of dollars, proper ones, right? Alexa, let's talk about Red, যেগুলি আমি প্রিটি শিওর ইউজ হয় at this point, হ্যাঁ। সো এই ইনভেস্টমেন্টগুলি ঠিকই আছে, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ইন্টেনশন ইজ, যে এত পলিশ করে এত ইনভেস্টমেন্ট করে উই মেক ইট লুক লাইক
আমাদের অ্যাডস গুলি বা আমাদের টপ অফ দ্য লাইন প্রোডাকশনস গুলি এত নাইসলি পলিশ করা হয় এখন, দ্যাট ওয়ান থিং ইজ মিসিং, হ্যাঁ, অরিজিনালিটি যেটা বলে, হ্যাঁ, যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্যাট থিং যে একটু মিসিং যেটা আমাদের থেকে? এক্সকিউজ মি, আমি যদি প্রথম থেকে বলি যে আমি আমার মতন করে যদি বলি যে ওয়াই পিপল ইনভেস্ট ইন ফিল্মস, হুম মানে যদি মানুষ আসলে টাকা, মানে আমরা যদি ভালো ফিল্মস আমরা যদি নাই দেখি বাংলা বা বাংলাদেশি কন্টেন্ট যদি আমরা নাই দেখি, সো আসলে যারা প্রডিউস করতেছে তারা কিভাবে মানিটা, মানে আরো এটা কিভাবে ওরা ক্যালকুলেট করতেছে বা জাস্টিফাই হুম হুম করতেছে। তো বেসিক্যালি আমি বলবো, আমি যখন প্রথম প্রথম ঢুকি, আই ইউজ টু হ্যাভ দিস সেম আইডিয়া দ্যাট প্রডিউসার্স আর দ্য ওয়ান যারা আসলে শুধুমাত্র টাকা হ্যান্ডেল করে বা টাকা দেয়, যে ওকে ফাইন আমি টাকা দিচ্ছি এই ফিল্মটার জন্য, সো আই এম দ্য প্রডিউসার। বাট ইটস নট লাইক দ্যাট। আসলে একটা প্রডিউসারের অনেক কাজ, হুম ইভেন মানে ফিল্মটা মেকিং হওয়ার আগে থেকে, ইভেন যখন ইজ জাস্ট এ ফিটাস তখন থেকে হচ্ছে কি একটা প্রডিউসারের ইনভলভমেন্ট থাকে একটা প্রজেক্টের সাথে। হুম যেটা তোমার শেষ হয় যখন একটা ফিল্ম তুমি হলে দেখো বা কোনো প্ল্যাটফর্মে দেখো। হুম ইভেন প্রডিউসারের রোল আসলে কখনোই শেষ হয় না, মানে ইফ দ্য ফিল্ম, আই নো নো, যদি হ্যাঁ, ফিল্মটা মানে যদি ওই যে না মানে হয়ে যায়, হুম ইট গোজ অন। তো এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রডিউসাররা হচ্ছে গিয়ে যেটা আমি বললাম যে ওরা শুধুমাত্র ওই যে টাকা দেয়, হুম টাকা দেয় আর ওইভাবে মনে করো যে একটা ডিরেক্টরকে ওরা হায়ার করে যে ওকে ফাইন তুমি এই জিনিসটা করো। তো ওরা করে কোনো রকম, ডিরেক্টররাও চিন্তা করে যে ওকে ফাইন আমি কিছু টাকা আর্ন করতে পারবো, ঠিক আছে একটা প্রডিউসার পাইছি, তো কোনো হুম রকম একটা স্টোরি দাঁড়া করায় শর্ট টাইমের মধ্যে, যে যত তাড়াতাড়ি আমি শুটিং এ যেতে পারি। ওরা হুম করে হুম কি, ওরা গ্রাউন্ড ওয়ার্ক যেটা হোমওয়ার্ক যেটা এটা প্রপারলি করে না, হুম যেটা উইচ ইজ রিয়েলি নেসেসারি, মানে যেটা তোমার না হইলে একটা কন্টেন্ট আসলে মানুষের কাছে দাঁড়াবে না। কারণ ওই রাইট স্টোরি তোমারও অনেক আছে, আমারও অনেক স্টোরি আছে, বাট হুম ওইটা আরেকজন মানুষের কাছে কাছে ইন্টারেস্টিং করে মানে উঠানো, প্যাকেজ করা, বানানো কিন্তু হিউজ ক্রিয়েটিভ ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ টু পুট ইন। হুম তো ওই জিনিসগুলো তখন ওরা প্র্যাকটিস করে না। বাট এখন যারা প্রডিউসার আছে মার্কেটে, যারা প্রডিউস হুম করতেছে, আমরা প্রডিউস করতেছি, উই আর ট্রাইং যে না এই জিনিসগুলো আমরা করব। আমরা আমরা রাইটার্সদের আনবো, রাইটার্সদের নিয়ে আমরা কথা বলবো, নতুন নতুন রাইটার্স, উই নিড নিউ রাইটার্স। আসলে আমাদের বাংলাদেশে সব থেকে বড় যেটা বললাম যে আগে অনেক স্টোরি ছিল, অথেন্টিসিটি ছিল, যেটা হুম এখন নাই। হুম নাও উই আর ফেসিং যে আমরা যখন কোনো একটা নতুন স্টোরি বিল্ড করতে যাচ্ছি, আমরা কোনো হুম রাইটার খুঁজে পাচ্ছি না। তো উই আর হ্যাভিং আচ্ছা, ভেরি হার্ড টাইম যে আসলে আমরা তো বানাবো, আমাদের ক্যামেরা আছে, অ্যালেক্সা আছে, তুমি বললা হ্যাঁ অ্যারি হুম অ্যালেক্সা আছে বা রেড ড্রাগন মানে আছে, ব্যাপারটা হলো ওই আরেকটা আছে, কম্পারিজন ওই করি। আছে। এই এই এত সুন্দর হসপিটালস আছে আমাদের না, এই হুম, এভারকেয়ার, ইউনাইটেড, হুম, হুম, ল্যাব এইড, বাট নার্সদের খুব মেজর একটা ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, উইচ ইজ ওয়াই গভর্নমেন্ট অনেক ইনভেস্ট করতেছে নার্সিং ইনস্টিটিউটসে, অনেক প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটও হয়ে উঠছে, সো দ্যাট এই শর্টেজটা কাটায় উঠতে পারে, বিকজ ওরাই তো বিল্ডিং ব্লক, রাইট? কেয়ার সার্ভিস তো নার্সের এন্ড থেকেই, মানে অফকোর্স ইউ নিড দ্য ডক্টরস, বাট নার্সিং ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার ওই যে বিজনেস। বাট সেম গোজ ফর ফিল্ম মেকিং, দ্যাট বিল্ডিং ব্লকস যেটা ইট আর পাথর যেটা দিয়ে বিল্ডিংটা বানাবা ইজ দ্য রাইটার্স হু বেসিকলি ওদের ইমাজিনেশনটা ওয়ার্ডের ভিতরে দিয়ে দে গিভ ইট টু ইউ অন আ পেজ এন্ড দেন ইউ কনভার্ট ইট টু আ স্টোরি। আমি খুব সিম্পল ভাবে বললাম, বাট ইটস দ্য রিয়ালিটি, রাইট? হুম। ওটাই আরেকটা শর্টেজ। আরেকটা ভাইটাল রোল যেটা আমরা এখন শর্টেজ আছে, সেটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটার। হুম বেসিক্যালি রাইটার হচ্ছে কি যে স্টোরিটা বা স্ক্রিপ্টটা লিখেন, এন্ড হুম স্ক্রিন প্লে রাইটার হচ্ছে কি তুমি ভিজুয়ালি জিনিসটা কিভাবে দেখবা দেখবা, ওইটা লেখা। মেবি রাইট। ডায়লগসটা তুমি কি কি দিচ্ছ, তো ভিজুয়ালি তুমি জিনিসটা আসলে স্ক্রিনে কিভাবে মানুষ দেখতে পারবে, হুম ওইটার ব্যাপারটা হচ্ছে কি একটা স্ক্রিন প্লে রাইটার ডিসাইড করে বা লেখেন। তো রাইট। এই জিনিসটাও আমাদের এখন অনেক মিসিং, যেটা আমরা খুবই হার্ড টাইম ফেস করতেছি এই 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 জিনিস দুটা অ্যাকোমোডেট করতে।
হুম। So আচ্ছা, yeah. বাট আমাদের তো ইনস্টিটিউট আছে দেশে, রাইট? Mhm. দেশে আছে, ইন্ডিয়াতে আছে। আই এম প্রিটি শিওর অনেক বাংলাদেশি স্টুডেন্টস যায়ও ইন্ডিয়াতে টু ট্রেন। হুম, 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 বাট হুম। হোয়াট ডু ইউ থিংক আরে ইজ হ্যাপেনিং? এই পাইপ এরা ট্রেন হয়ে কি মানে কোয়ালিটিটা দিতে পারতেছে না নাকি? হোয়াট ইজ হ্যাপেনিং? নট কোয়ালিটি অ্যাকচুয়ালি, আমি জানি না আসলে এইসব পোলাপানগুলো আসলে কোথায় যাচ্ছে, কি করতেছে, আই হ্যাভ নো ক্লু। বিকজ আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আমার কাছে না খুব উইয়ার্ড লাগছে একটা ব্যাপার। সেটা হচ্ছে এখান থেকে অনেক মানুষ অনেক বছর ধরে কাজ করতেছে। হুম, এরা হচ্ছে গিয়া ওই 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 মানুষগুলো যারা এই কাজটার সাথে অনেকদিন ধরে জড়িত। এমনও অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে লাইট ক্রু হিসেবে জয়েন করছে, and eventually they have become directors. So yeah, that's what happened. হ্যাঁ, So আই মিন দ্যাটস লাইক আ র‍্যাগ টু রিচেস স্টোরি টাইপ, বাট মানে হলিউডে আমরা যারা জানি লাইট পিপল স্টাডি হাউ টু ডু লাইট, রাইট? এরা সারা exactly, জীবনের জন্য লাইট করে। এন্ড এই exactly, টু man. হায়ার দিস পিপল ইউ হ্যাভ টু লাইক গেট দেম অন আ কন্ট্রাক্ট। এদের টাইম থাকে না, মানে ইউ হ্যাভ টু সেটেল দেম অন আ কন্ট্রাক্ট যে আমাদের আমাদের এই শুটিং টাইম আছে, ইউ হ্যাভ টু গিভ আস দ্য টাইম, সো ইউ হ্যাভ টু বুক দেম ইন। আমাদের তো লাইটিং ইজ নট, মানে ইটস নট ডান লাইক দ্যাট। আই এম প্রিটি শিওর ইটস নট ডান লাইক দ্যাট। ইউ উড এগ্রি উইথ মি নাকি? Yeah, yeah, sure. মানে আরেকটা ব্যাপার হচ্ছে গাফার যাকে বলে, গাফার হচ্ছে কি ইজ দ্য পারসন, লাইট ক্রু তো ডিফারেন্ট, ওরা হচ্ছে হুম, লাইট হুম, কিনা টানা টানা হেসা করে। গাফার ইজ দ্য পারসন হু অ্যাকচুয়ালি প্ল্যানস দ্য লাইট, যে হচ্ছে তোমার লাইটটা প্ল্যান করে হুম, উইথ ডিসকাসিং উইথ দ্য ডিওপি, যে হুম, আসলে ডিওপি কিরকম লাইট চাচ্ছে। রাইট। ওইটা ডিওপির ইনস্ট্রাকশন অনুযায়ী গাফার হচ্ছে গিয়ে লাইটটা সেট করে যে হুম, কোথায় কি হবে বা না হবে। তো তুমি যদি বাংলাদেশি প্রোডাকশন দেখো, বা কিছু কিছু প্রোডাকশন এখন হচ্ছে, খুব ভালো হচ্ছে। হুম, হুম, স্পেশালি যদি তুমি হরর কন্টেন্টস গুলো দেখো, লাইটিং এর অবস্থা খুবই মানে যাচ্ছে হুম, তাই। বিকজ আমাদের ওই প্রপার গাফারটাও নাই। দো আমরা এখন চেষ্টা করতেছি এরকম কিছু কিছু গ্যাফারদের পিক করা বা ট্রেন করা, বোঝানো, ওদেরকে বসায়া হলিউড ফিল্ম দেখানো যে দেখ কিভাবে বানাচ্ছে ওরা, হাউ দে মেক হুম, দ্য লাইফ, লার্ন ফ্রম ইট। ওই শুধু মানে ওই বললো করে ফেললাম, বা করার মতন একটা করা লাগবে দেখে করে ফেললাম, হুম, মানে ওইটা যেন না করে। সো রাইট। আচ্ছা, মুভিং অন ফ্রম দ্যাট, we just understood মানে ফিল্ম মেকিং এ কিছু যায়, বাট লেটস টক অ্যাবাউট অ্যাক্টিং। উই নো অফ কোর্স ওদের একটা অনারিয়াম থাকে, ইউ ব্রিং ইন স্টার অর ইউ চুজ নট টু ব্রিং ইন আ স্টার অ্যান্ড স্টিল মেক দ্যাট প্রোডাকশন ওয়ার্ক। হাউ ইজ দ্যাট ডিসিশন মেড তোমাদের এন্ড থেকে? মনে করো, um, let's not talk about breast cutter show, but I'll leave it to a our end of our podcast to discuss about it. অনেক ডিসকাশন হয়েছে ব্রেস্ট কাটার শো, বাট আমি স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন আছে আমার রিগার্ডিং দ্যাট প্রোডাকশন। এই ছাড়া হ্যাঁ, why choose a star and why people don't choose a star? কি হয় কি, তুমি যদি কখনো গিয়ে থাকো কোনো শুটিং এ কোনো স্টারদের, Mm. there are so many people, আমাদের অনেক পপুলার নাম আছে, I don't want to mention their names. তো No worries. তো 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 তুমি যদি যাও ওদের শুটিং এ, তুমি দেখবা যে গেস্ট রুমে ডিরেক্টরদের লাইন ধরে আছে, বুঝছো? তো 10-15 ডিরেক্টরস বসে আছে ওদের ডেটের জন্য, ওদের ডেট নাই। Hmm. কেন বসে আছে, যে অ্যাক্টরস আর সাপোজ টু কাম টু ডিরেক্টরস, মানে এটা তো উল্টা হয়ে গেল, যে ডিরেক্টররা Mm-hmm. গিয়ে অ্যাক্টরের সেটে বসে আছে। তো এটার কারণ হচ্ছে কি, আহ, আমাদের দেশে এখন যারা আসলে প্রডিউস করে ম্যাক্সিমাম হচ্ছে কি বিজনেস পারসন, মানে ওরা আসলে ফিল্মিক ব্যাকগ্রাউন্ডের না। Hmm. ওরা হচ্ছে গিয়ে কোনো কর্পোরেট হাউসের মাথা, অনেক টাকা হয়েছে, ফিল্ম পছন্দ Hmm. করে, ব্র্যান্ডটাকে একটু প্রমোট করতে চায়। তো দিজ Hmm. আর দ্য পিপল যারা আসলে এই কন্টেন্ট গুলো কিনে এট দি এন্ড অফ দ্য ডে। যে আচ্ছা। ডিরেক্টররা বানাচ্ছে, বানানোর পর ডিরেক্টর তো বিক্রি করবে, ও তো আর ওটা নিজের মতন করে চালাচ্ছে না, ও তো কাউকে বিক্রি হুম, করবে। So, এই কেনাগুলো কিনে হচ্ছে কি কর্পোরেটসরা। তো যে কারণে হয় কি, ডিরেক্টরসরা চেষ্টা করে যে এমন কিছু কাস্টিং নিতে সো দ্যাট দে ক্যান সেল ইজিলি, যাদের ফেস হুম, ভ্যালুটা ভালো আছে, মানুষ চিনে। সো দ্যাট একটা 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 কোম্পানি যখন ওদের ব্র্যান্ড এনডোর্স করবে ওই ওই কন্টেন্টে, তো মানুষ হুম, দেখবে যে সাপোজ অমুক অ্যাক্টরের নাটক,
বা বাংলা নাটক লিখে যখন তুমি সার্চ দিবা এসইও তে আসবে যে অমুক নায়কের নাটক, এই নতুন নাটক আসছে। তো হুম তখন দেখা যায় কি ব্র্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে ওরা মাইলেজটা বেশি পায়, এক্সপোজারটা বেশি পায়। তো এই জন্য ডিরেক্টররা করে কি যে এই যে পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে এদের কাছ থেকে ডেট নেয়। তো ডেট থাকলে ওরা মনে করে যে কন্টেন্ট যাই হোক না কেন ওরা আছে মানে সামহাউ দে ক্যান সেল ইট। হুম তো দ্যাট ইজ দ্য রিজন যে পপুলার ফেসেস গুলা ডিরেক্টররা চুজ করে। but then why not choose it, like why take that risk too? সি টাকা নাই? যে না 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 নট বিকজ অফ দ্যাট, ইয়া সামটাইমস Sometimes of course তুমি যেটা সামটাইমস যেমন বলতেছো আমাকে, একটা একটা বিজনেস পার্সন of course to সামটাইমস choose an unknown face or a very new face, they're also মোস্ট taking a risk, but also ওদের ইনভেস্টমেন্টটাও কম comparatively, because I'm মোস্টলি pretty হয় কি sure যে stars charge a lot, right? মোস্টলি হয় কি যারা নতুন ডিরেক্টরস ওরা হুম হচ্ছে যে সবসময় একটা ভালো কাস্টিং খুঁজে, হুম বিকজ পিপল দে ডোন্ট নো দেম। যেমন ফর এক্সাম্পল আজকে যদি শিহাব শাহিন একটা ফিল্ম বানায় পিপল উইল গো টু দ্য সিনেমা এন্ড দে উইল ওয়াচ ইট বিকজ অফ দ্য হুম নেম, যে না রাইট শিহাব শাহিন ভাই বানাইছে, মেবি ইজ গোনা বি আ গুড থিং। হুম বাট যারা নতুন ডিরেক্টর ওদের তো কেউ চিনে না, সো কিভাবে ওরা মানে আসলে মার্কেটটা পেনিট্রেট করবে। তো তখন হুম ওরা করে কি, তখন ওরা এই যে পপুলার যে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে ওদের হুম ডেট নেয়, ডেট নিয়ে দেন দে মেক ইট। তাহলে রাইট হয় কি যে ওই কন্টেন্ট যদি কোনো একটা ভালো হয়ে যায় তখন দেখা যায় যে মানুষ চিনে আচ্ছা অমুক ডিরেক্টরের নাটকটা ভালো হয়েছে বা ফিল্মটা ভালো হয়েছে। সো এটাও একটা ক্যাটাগরি অফ ডিরেক্টর যারা যে কারণে মানে আসলে নোন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়। আর যেটা যে ক্ষেত্রে হুম হুম নেওয়া হুম হয় না, উম, এটা অনেক রিস্কি একটা ব্যাপার ফর ডিরেক্টর, স্পেশালি ইফ হুম হি হুম অর শি ইজ এ নিউ কামার। যে ওদের সত্যি কথা বলতে ওদের অনেক সাহসের দরকার। টু মেক এ ফিল্ম তোমার আসলে অনেক সাহসী হতে হয়, অনেক হার্ড ওয়ার্কিং হতে হয়। ফ্র্যাঙ্কলি মানে ইটস নট লাইক আ জব যে বসলাম রাইট চেয়ারের মধ্যে আর হয়ে গেল, ইনস্ট্রাকশন দিলাম হয়ে গেল। মানে তোমার ফিজিক্যালি মেন্টালি বোথ এঙ্গেজমেন্ট হয় তোমার মানে সবকিছু দিয়ে তোমার একটা হুম জিনিস হুম বের করতে হয়। তো যখন একটা ডিরেক্টর ফিল্ম বানায় হুম এন্ড ও চুজ করে যে না আমি হুম নতুন একটা মুখ আনবো বা নতুন একটা ফেস ইন্ট্রোডিউস করব, ওর নিজের হুম গল্পের উপরে উপরে এনাফ ট্রাস্ট থাকতে হয় বা ওর কনফিডেন্সটা ওর থাকতে হয় যে না কাস্ট যেই হোক না কেন আমার গল্প ইজ আউট অফ দ্য বক্স অর সামথিং ইউনিক দ্যাট পিপল ক্যান লাভ। তো তখন আই গেস হুম ওরা এই রিস্কটা নেয়। আবার সাম কেসেস, বেসিক্যালি মোস্ট কেসেস যেটা হয় বাজেটের কারণেও হয়। বাট of course যারা পপুলার বা যারা ভালো ডিরেক্টরস ওরা এই কাজটা হুম তখন করে যখন ওরা স্টোরির উপর কনফিডেন্ট থাকে। তখন ওরা হয় কি ওরা এটা চিন্তা করে না যে আমি এক্স রোলের জন্য এই এক্স নায়ক ওয়াই নায়ককে নিব। ওরা তখন চিন্তা করে হুম ওকে এক্স রোলটার জন্য আচ্ছা ভি নায়কটা মনে হয় ভালো হবে কারণ ওর লুকটা যায়, ও ও ন্যাচারালি ওই প্যাটার্নের বিহেভ করে বা ওর হুম ক্যারেক্টারটাই ন্যাচারালি ওইরকম। তো তখনও হুম হুম ওই ওই পপুলার ফেসের সাথে না গিয়ে ও হচ্ছে গিয়ে নতুন ছেলেটাকে চান্স দেয় সো দ্যাট হি ক্যান বি দ্য ইউনো ওই ভালো রোলটা ভালোভাবে করতে পারে আর ওরটা হুম আরো ন্যাচারাল লাগবে। তখন যে সাপোজ যে একটা পপুলার যে একটা ছিল ও হয়তো বা একটা ভিক্ষুকের ক্যারেক্টার করতে পারতেছে না কারণ তুমি অ্যাজ এ হুম অডিয়েন্স তুমি কখনো ওকে ভিক্ষুক হিসেবে নিবেই না, বিকজ তুমি হুম ওকে সবসময় দেখে আসছো নায়ক হিসেবে। হুম তুমি ওকে ভিক্ষুক হিসেবে দেখলে তোমার লাগবে না বা ভিক্ষুক বলাটা আসলে ঠিক হবে না। আই উড সে ধরো I তোমার understand তুমি একটা এক্সাম্পল দিচ্ছিলে, but yeah, আচ্ছা, let's talk about this certain thing, যেটা এখন অনেক prominently অনেক, um, I would say নাটক, I would say also like in films we'll see product placements. Since যেটা বললা তুমি corporates are like a big force now, হ্যাঁ, financing, because যেটা বললাম huge investments লাগে, so who has the most money? The corporates do. um, Product placement নিয়ে তোমার like what is, I mean I know অনেক ডিরেক্টরস আর ভেরি হেজিটেন্ট যে
nah, product placement impossible. I'm not gonna put it. মানে you wouldn't expect একটা কান ফিল্ম ফেস্টিভ্যালের মার্কা মুভি to have a product placement. থাকেও মাঝে মাঝে থাকে. I wouldn't be surprised. James Bond does it with Aston Martin and whatnot. But ওটা তো খুব subtly করে. আমাদের তো it's like হ্যাঁ এই প্রোডাক্টে অনেক ভালো মানে একদম মানে ওই লেভেলই হয়. I have seen couple of examples. খুব বাজে এক্সাম্পল দিতেছি, but literally that the actors are speaking about how the product is really good, you should try it in the in the script. I know it's not a creative choice from a director or from a scriptwriter would never come from them, but of course it's a push from the producers end, or maybe it's a push from the financiers end. What do you think about this? A process ta kemne jay? I'm pretty sure you have worked with product placements. Yeah. Definitely. So, ব্যাপারটা হচ্ছে কি, I personally love product placement. আমি জানি না কেন, লাইক মেবি আই ওয়ার্ক, তাই মনে হচ্ছে মেবি, বাট আমার কেন ভালো লাগে, প্লেসমেন্টের কিছু সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে গিয়ে তোমার দেখো একটা ফিল্ম বানাতে তো অনেক টাকা হয়, যে টাকাটা মাঝে মধ্যে একজন প্রডিউসার বিয়ার করতে, Yeah, definitely. তো তখন দেখা যায় ওরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আসে, ওরা এন্ডোর্স করায় এই প্রোডাক্ট গুলো, সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্যাট এক্সট্রা লেভারেজ, যে না আমি এই প্রোডাক্ট গুলো আনছি, আমার হয়তোবা ফর এক্সাম্পল প্রোডাকশন কস্ট আসবে 50 লাখ টাকা, বাট আসলে আমি প্রডিউসারের কাছ থেকে পাচ্ছি 30 লাখ। এই যে যে আরো 20 লাখ লাগবে, এটা আমি কোথা থেকে আনবো? তো তখন হচ্ছে কি ওরা প্রোডাক্ট প্লেস করে। বাংলাদেশে আমি অনেকেই করতেছে এখন, এন্ড দে আর ডুইং গুড, আগেও ট্রাই করছে, বাট প্রোডাক্ট প্লেসমেন্ট শুড বি ভেরি সাটল, ইউ নো, মানে আমার যদি এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, আমি যদি কোনো কন্টেন্ট দেখার সময় প্রোডাক্ট প্লেসমেন্টের কারণে যদি আমার মনে হয় যে না এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, দেন আই উড সে যে এটা প্রপার প্রোডাক্ট প্লেসমেন্ট হয়। মানে আমার মনে হয় যে স্ক্রিপ্ট এন্ড দ্য প্রোডাক্ট শুড বি ইন্টারটুইন্ড, এমন ভাবে বিল্ড করতে হবে সো দ্যাট যে তুমি নরমালি ইউজ করতেছো, ইটস নট যে এই অ্যাঙ্গেলেই তোমার ক্যামেরা শট দিতে হবে, ক্লোজ দিতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট তুমি এমন ভাবে শো করবে প্রোডাক্টটাকে ক্রিয়েটিভলি সো দ্যাট যে মানুষ এটাকে ফোর্সফুলিও চিন্তা করবে না, আবার জিনিসটা মানুষের চোখের সামনেও ভাসতেছে অল দ্য টাইম। আমরা অনেক জায়গাতে ল্যাকিংস আছে এখনো আমাদের, যে এই জিনিসটা হয় কি, আমাদেরও দোষ না আসলে, এই জিনিসগুলো হয় যারা আসলে প্রোডাক্ট প্লেসমেন্ট করায়, যে কর্পোরেট হাউসগুলো, ওরা যখন স্পন্সর করে, ওরা এক্সপেক্ট করে যে আমরা ওদের প্রোডাক্ট একদম হাইলাইট করে রাখবো। ওরা এটা বোঝে না, বিকজ ওরা তো আসলে ফিল্ম বোঝে না, ওরা বোঝে বিজনেস, ওরা বোঝে আমার প্রোডাক্ট কত টাইমে তুমি দেখাবা, কোন অ্যাঙ্গেলে তুমি দেখাবা, কতটুকু ফোকাস তুমি পাবা, কতটুকু এক্সপোজার আমি পাবো, আমি কত রিচ পাবো, মানে ওদের হিসাব টোটালি ডিফারেন্ট। তো ওরা তোমার কন্টেন্ট কি হইলো কি না হইলো দে ডোন্ট কেয়ার, আমার প্রোডাক্ট আসলো কিনা ওইটা হচ্ছে দেখে। তো আমি তোমার সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। একটা ই কমার্স কোম্পানি যাদের সাথে আমার কথা হচ্ছিল যে স্পন্সরশিপের জন্য, তো আমি ওদের কাছে পুরো একটা প্ল্যান পাঠালাম যে আমরা এই কন্টেন্টটা মেক করতে চাচ্ছি, তো এইখানে অনেক জায়গা আছে যেখানে প্রোডাক্ট প্লেসমেন্ট করা যায় সাটল ভাবে। তো আমার ওদের একটা হোল প্ল্যান পাঠালাম, একটা অ্যামাউন্ট পাঠালাম, যেহেতু প্রোডাক্ট প্লেসমেন্ট আমরা বেশি টাকা চাইনি, ওইভাবেই জাস্টিফাইড একটা প্রাইস আমাদের কাছে চেয়েছিলাম। বাট ওরা প্ল্যান সব দেখলো, দেখার পর মেইলড আস ব্যাক উইথ দ্য ফিডব্যাক যে তাহলে আমি প্রোডাক্টটা কোন ভাবে দেখতেছি, কত টাইম হচ্ছে, আমি প্রোডাক্টের ফিচার গুলা বলছি কিনা, স্পেসিফিকেশন গুলা বলছি কিনা। তো আমি মনে মনে চিন্তা করলাম, আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা কন্টেন্ট বাদ দিই, আমরা একটা অ্যাড বানাই, দেন উই শো ইট টু পিপল। মানে যদি আমি আমার কন্টেন্টে আমার প্রোডাক্টের ফিচার কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সময় 20 মিনিটসের একটা কন্টেন্টে আমি যদি 5 মিনিটে তোমার প্রোডাক্ট দেখাই, তাহলে তো মানে তাহলে
প্লেসমেন্ট হলো কি, মানে ইনফ্লুয়েন্স ব্র্যান্ডিং হুম। তো কি হলো, এটা তো একটা ওটা পিপিসি টু হলো, টু একটা বি অনেস্ট পাবলিসিটি রন, হলো। ওটা অ্যাডও হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে ওই যে এশিয়ান স্কাই শপের মতন ইনফরমেশনাল টাইপ চাচ্ছিল ওরা, মানে না, যদি আমার ফিচার্সও আমার বলতে মনে হয়, হয় যে অ্যাডও তো ফিচার্স বলে না। আমার মনে হয় যে যে কয়েন কর্পোরেটের যে তুমি। বড় বড় জায়ান্টস গুলো আছে না, ওরা আর কি প্রোডাক্ট প্লেসমেন্ট জিনিসটা আর কি বুঝে না। ওরা মনে করে হ্যাঁ মার্কেটিং, মার্কেটিং আমাদের মার্কেটিং করবে। একদম একদম আসলে কি ওরা না এই কনসেপ্টটার সাথে ওরা ফ্যামিলিয়ার না, যে আসলে এইভাবে সাটল ভাবেও যে একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বা একটা এক্সপোজার গেইন করা যায়, স্পেশালি একটা ট্রাস্ট গেইন করা যায়। মানে হুম। তুমি যখন একটা হুম টিভিসি দেখবা, তখন তুমি জানো যে না, কোম্পানি তোমাকে পুশ করতেছে টু বাই ইট। হ্যাঁ। তুমি হুম যখন একটা তুমি যখন একটা কন্টেন্টের মধ্যে দেখবা, তখন তোমার মনে হবে না যে ওরা পুশ করতেছে, তখন মনে হয় যে না, এই প্রোডাক্টটা মেবি ভালো, আই ক্যান ট্রাস্ট ইট, বাট এই জিনিসটা হুম মেবি ভালো যেহেতু ওরাও ইউজ করতেছে। মানে ইটস ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল ইন কেস অফ হুম কন্টেন্ট হুম মার্কেটিং। তো এই রাইট। জিনিসগুলো ওরা মাঝে মধ্যে বুঝতে চায় না, ওরা মনে করে যে হ্যাঁ, আমার প্রোডাক্ট যদি সবসময় স্ক্রিনের মধ্যে থাকে তাহলেই হচ্ছে কি আমার মানে হুম। কাজ হবে, এছাড়া কোনো কাজ হবে না। এই টাইপের মেন্টালিটি থেকে বের না হলে ততদিন পর্যন্ত একটু ঝামেলাই আছে আমাদের। হ্যাঁ, অফকোর্স। যদি আর কি এই আচ্ছা। যে সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, বিজনেস এই তিনটাকে যদি সাইড করে এডিটিং এ যাই, মানে এডিটিং তো লাইক পুরো একটা ফিল্মের সোল একটা পার্ট। তো এখন এডিটিং বলতে ট্রানজিশনস, লাইটিং, সাউন্ড ডিজাইন, নতুন বাংলাদেশে আসতেছে ভিএফএক্স। তো তো এই এই প্রসেসটা কিভাবে আপনারা আর কি করেন? আমি যদি ফিল্ম মেকিং এর প্রসেসটা বলি, সাপোজ তোমার কাছে এখন রাশ ফুটেজ আছে, হুম। মানে তুমি যে শুটিং শেষ করলা, প্যাকআপ করলা, প্যাকআপের পরে তোমার কাছে অনেক লাগবে, আমি বাই থাউজেন্ডস অফ কাট ফুটেজেস। তো ফার্স্টে যেটা হয়, এটা ওরা একটা লাইন আপ রেডি করে হ্যাঁ। যে না, আমি এইগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো এগুলো দিয়ে আমি, মানে ওরা বেসিক্যালি প্রথমে ব্যাকবোনটা দাঁড়া করে যে হুম না, আমি কাহিনীটা এভাবে দেখবো। তো তখন গিয়ে দেখা যায় অনেক বড় হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার ভিডিওর লাইন আপটা ক্রিয়েট হয়। যখন ভিডিও অলমোস্ট লক হয়, তখন ওই ভিডিওটা যায় হচ্ছে তোমার ডাবিং অ্যান্ড ফলিতে। সো ডাবিং অ্যান্ড ফলি হয়ে গেলে দেন এটা যায় তোমার সাউন্ডে। হুম। সো ওরা হচ্ছে ডাবিং ফলের উপর ডিপেন্ড করে ওই জায়গাটার ভাইব বুঝে, মুড বুঝে, তখন হচ্ছে কি যে মিউজিক ডিরেক্টর থাকে, সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে, ওরা ওইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে সাউন্ডটা ক্রিয়েট করে। এট দি এন্ড হচ্ছে গিয়া তোমার ভিএফএক্স এর কাজ হয়। ও হুম সরি, মাই মিস্টেক। সাইমultaneously তোমার ভিএফএক্স এর কাজটা হয়, বুঝেছি। যে কোথায় কি বসবে, কোথায় কি না বসবে। তো এরপরেও যখন তুমি দেখবা যে যখন পুরো জিনিসটা হয়ে গেছে, তারপরেও দেখবা যে তোমার অনেক কারেকশন আসবে। ইটস লাইক যে এই জিনিসটা এখানে মিলতেছে না বা ভাল লাগছে না, একটু হুম। বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যে ফ্লোটা চলে যাবে। তখন হচ্ছে গিয়ে তোমার পলিশিং এর কাজটা চলে, যে মানুষকে আরো কিভাবে এঙ্গেজ করা যায় উইথ দ্য কন্টেন্ট। হুম যে তো আমি এখানে বাংলাদেশ, হ্যাঁ শেষ করুন, সরি। মানে কিভাবে আমি আসলে একটা জিনিস প্ল্যান করলে মানুষ, হ্যাঁ নর্মালি তো দেখবি, বাট কোন জিনিসটা দেখলে ওর মনের মধ্যে একটা দাগ কাটবে, এই পলিশিং হুম। গুলা সবার এন্ডে করা হয়। বাট বাংলাদেশে আর কি ভিএফএক্স এর ফিউচারটা কেমন? ভিএফএক্স এর আমি খুবই আশাবাদী, খুবই হোপফুল। আই এম সিইং সাম পিপল, দে আর ডুইং ভেরি গুড জব। হুম কি যেন নাম, আমি ভুলে গেছি ওদের, and নতুন একটা কোম্পানি ওদের, বাট দে আর ডুইং রিয়েলি গুড। মেবি সুমন ভাই না কে যেন কাজ করতেছে ওদের সাথে, মেজবা হুম রহমান, সরি বান্না ভাইয়া কাজ করতেছে তাদের সাথে। সো দে আর রিয়েলি ডুইং গুড, এন্ড আই এম হোপফুল যে মানুষ আসলে হয় কি, এই ভিএফএক্স যে ছেলেপেলেগুলি করে, ওরা না একটু কেমন জানি আন্ডারগ্রাউন্ডে থাকে, বুঝছো? তো ওদের খুঁজে পাওয়াটা টাফ, এক হচ্ছে গিয়া। আর আরেকটা ব্যাপার কি, আমাদের এটা মেবি অ্যাজ এ বাংলাদেশি, এটা আমাদের সবারই নেচার, আমাদের মানে একটু ভাব বেশি, একটু ইগো বেশি সবার। তো আমি যখন কিছু একটু শিখে ফেলি না, নিজেরাই অনেক বড় মনে করে ফেলি। এটা খুব একটা ঝামেলা, মনে করি যে হ্যাঁ আমি সব জেনে ফেলছি, সব শিখে ফেলছি, কারো কাছ থেকে কোনো ইনপুটস নিব না আমি। তো এটাও একটা প্রবলেম, যে কারণে হয় কি ওরা ইন্ডাস্ট্রিতে মানে ঢুকতে খুব কষ্ট হয় ওদের, বা
যারা ইন্ডাস্ট্রিতে এক্সিস্টিং কাজ করতেছে ওরাও ওদেরকে নিতে চায় না, বিকজ যখন তুমি একটু ইগোয়েস্টিক থাকবা, লাইক যখন তুমি ইনপুটস নিবা না, তখন একটু ঝামেলাই হয়ে যায় সবার জন্য। হুম, বাট আমি হোপফুল, বিকজ অনেক ভালো ভালো কাজ করতেছে, প্লাস আমি কিছু অ্যানিমেশন ফিল্মস দেখলাম বাংলাদেশে, দোজ ওয়ার রিয়েলি গুড and I'm really helpful, but প্রবলেম আরো একটা আছে, সেটা হচ্ছে ভিএফএক্স করতে it needs time and হুম, money. A huge amount of money and time is হুম, invested in VFX. যেটা এখনো হুম আমাদের ক্ষেত্রে প্রোডাকশন ফ্রেন্ডলি না, বাজেট ফ্রেন্ডলি না। মানে যে প্রডিউসাররা আসলে ইনভেস্ট করতেছে, আর ইন রিটার্ন ওরা যে প্রফিটটা পাচ্ছে, আহ, ওই হিসাব করলে এখন ভিএফএক্স এর কাজ যদি আমি তোমাকে দেখাই, তোমার ওটা আসলেই পছন্দ হবে না। মানুষ মনে করে কি বানাইছে movie থেকে। আসলে এটা দোষ না, বিকজ ওর যে বাজেটেও বানাইছে এটার জন্য আর যে টাইমের মধ্যেও বানাইছে, টাইমটা খুবই ইম্পর্টেন্ট। মানে একটা ভিএফএক্স হবে কি, যে টাকা দিলা আর হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। না। তোমার একটা টিম লাগবে, টাইম লাগবে, মানে ইটস আ হিউজ প্রসেস যেটাকে ইউ হ্যাভ টু গো থ্রু। মানে টাকা দিলেই যে হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। হুম এই টাইমটাও আমরা দেই না, এই এফোর্টটাও আমরা দেই না, আর টাকা তো আমাদের নাই। না, ওইটাই, একটা যদি ভিএফএক্স টা পুরো আর কি ফেক হয়ে যায়, তো ওই একটা পার্টের জন্য পুরা ফিল্মটাই নষ্ট হয়ে যায়। যেমন আমরা কয়েকদিন আগে একটা অনেক হাইপড একটা ফিল্মের দেখলাম, ট্রেলার আমি দেখলাম। জাস্ট অ্যাবাউট টু সে এ দ্যাট। এ আমি 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 এটাই বলতাম যে ওইটার ভিএফএক্স টা কিন্তু একদমই লাইক কেউ, অনেকেই পছন্দ নাই করার কথা, কারণ অনেক ফেক ছিল। তো আমার মনে হয় যে বাট এটাই বাট একটা প্রবলেম। আমার কি মনে হয়, জাস্ট টু বেনিফিট অফ দ্য ডাউট, এই যে রন যেটা বললো, এই টাইম ফ্রেম, টাইম ওই ফ্রেম। ব্যাটাতে যদি টাইম ফ্রেমই না দেয় টু প্রপারলি ডেভেলপ দ্য হুম, এলিমেন্টস যেগুলি প্লেসমেন্ট করবে, বা ভালো মতন পলিশ করে গ্রেড করে, সো দ্যাট একদম মানে উঠে থাকে না ফ্রম দ্য পিকচার, হুম, মানে ইট লুকস লাইক একদম একটা কমপ্লিট কম্পোজিট পিকচার। যদি টাইমটাই না দেয়, আই ওয়াজ লাইক, আই ফিল লাইক কানের জন্য মানে মনে করো 2 সপ্তাহ মনে হয় দিছে ওদের ভিএফএক্স করে ঢালতে, ইট ওয়াজ জাস্ট ডান লাইক দ্যাট। মানে না, এক্সেপ্ট দুই ফর দ্যাট ওই যে সপ্তাহ যদি পপুলেট, প্রপারলি করতো এরকম হইতো না ভাই। এক্সেপ্ট ফর দ্যাট ওই যে দ্যাট স্পিচের পার্টটা যেখানে পপুলেশন মানে এই ক্রাউড সিমুলেট করছে, ওট ওয়াজ লাইক ওকে, যাও ওটা হুম, যায়, বাট দ্য ট্যাঙ্কস দ্য ওই মানে ইট ওয়াজ প্লেন। লাইক, ক্রাউডটা না, I'll compare it with the Anant Juli's first movie. Okay, you know the VFX which I'm talking about. You know that level. Uh, it too better, but not that much. মানে ওদের আমার টাইমই কাছে দেওয়া নেই। আমার কাছে অলমোস্ট সেমই লাগছে। মানে ওই যে প্লেন উড়ার ব্যাপারটা, ওয়াও। Yeah. আই উড সে রজনীকান্তের তামিলের যে ভিএফএক্স না ওইগুলা বেটার Nah, হয়। bro, you can't compare South Indian. VFX না is না, so আগের good. আগের আগের কালের আগের যে গুলি আচ্ছা ভিএফএক্স আচ্ছা। গুলা। আরেকটা খুব হ্যাঁ হাইপ ফিল্ম গ্লোবালি রিলিজ হয়েছে, সেটা হচ্ছে তোমার কেজিএফ 2। কেজিএফ টু। হ্যাঁ কেজিএফ 2 মানুষজন বলতেছে এই মুভিটা তো ফাটায় ফেলছে, এই সেই হইছে ফিল্মটা। তো আমি না আগে দেখি নাই, ইভেন কেজিএফ 1টাও আমি দেখি নাই। আমিও দেখি তো নাই, সেম। মানুষজনের কথা শুনে আই ওয়াজ লাইক, এমন কি বানাইছে আর আমি দেখলাম না, এটা কিভাবে হলো। সো আমি চিন্তা করলাম যে দেখবো। তো হুম পরে দেখার পর কেজিএফ 2ও দেখলাম। কেজিএফ 1টা মোটামুটি ঠিক ছিল স্টোরি ওয়াইজ, ভিএফএক্স এর কথায় যাচ্ছি না আমি এখনই। স্টোরি ওয়াইজ ইট ওয়াজ নাইস, হুম ফিলটা নাইস ছিল, এক্সিকিউশনটাও ভালো ছিল, স্টোরি টেলিংটা ভালো ছিল, সবকিছুই জোশ ছিল। বাট প্রবলেম হচ্ছে কেজিএফ 2 যখন আমি দেখতে বসলাম, আমি 10 মিনিটের বেশি আমি স্ক্রিনের সামনে থাকতে পারি, বিকজ আমি আর নিতেই পারতেছিলাম না ওদের ভিএফএক্স। মানে যখন আমি একটা ফিল্ম দেখতে বসি, মানে ফিল্ম মানে অ্যানিমেটেড ফিল্ম না, ফিল্ম রিয়েল ফিল্ম, তো আই এক্সপেক্ট রিয়েল হুম পারসন আর রিয়েল স্টাফস টু বি শোন। বাট আমি যখন ওই ফিল্ম দেখতে বসে, হুম আমি যখন আবার মাঝে মধ্যে মনে হবে যে না, আমি আসলে রিয়েল ফিল্ম দেখতেছি নাকি অ্যানিমেটেড ফিল্ম দেখতেছি। মানে আমি একটা পর্যায়ে আই ওয়াজ কনফিউজ যে এটা কি আসলে রিয়েল ফিল্ম নাকি অ্যানিমেটেড ফিল্ম। সো ওইটা না হুম প্রপার অ্যানিমেটেড ফিল্ম হয়েছে, না প্রপার রিয়েল ফিল্ম হয়েছে। সো তখন গিয়ে না, মানে আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড যে এইটা নিয়ে মানুষের এত হাইপ কেন। মানে আমার মাথার উপর দিয়ে গেছে যে এত I think টাকা খরচ করছে। VFX is don't know, Ron. I think is the
ইজ দ্য অ্যাক্টর। অ্যাক্টরের যে ওই যে পার্সোনালিটি না, যেমন ওই যে আই উড সে ওই যে কেন ইটা কাবির খান ছিল না, কি ছিল ওটা? কবির Kabir সিং। Singh Kabir maybe. Kabir Singh. Kabir Singh movie is crap. Okay, why did everyone love it? Is because of that character. Because you know that gung ho type, like যারে তারে থাবড় দিয়ে দেয় রাস্তার মধ্যে, মানে that type. People like that. Or I feel like আমাদের আমাদের like the male population. I don't know much female would they like connect to that characters, but male population love these type of heroes. সিমিলার এই কেজিএফ এর হিরোটাও কিন্তু সিমিলার, অ্যান্টি হিরো টাইপ, কোয়েশ্চেনেবল এথিক্স। সো এটা কানেক্টস টু পিপল, দ্যাটস লাইক আ গুড মার্কেটিং বাই দ্য ওয়ে। বাট এমন টাইপের লাইক ইফ উই ক্যান ব্রিং অ্যান্টি হিরোজ ইনটু লাইক বাংলাদেশি stories, I think it will like connect to people a lot better, because people don't like peta love stories anymore, to be honest. Like they want a few slaps in the face, like people swearing in the মানে গালি দিতেছে, মানে ওই রিয়ালিটিটা চায় ওরা। I feel like that's why they connect to KGF and Kabir Singh and all these heroes and stuff. আমার at least my কেজিএফ opinion. কেজিএফ হচ্ছে কি, ইটস লার্জার দ্যান লাইফ, ইউ নো, দ্যাটস হোয়াট দে Hmm. সোল্ড। যে Yeah. ভাই তুমি ফিল্ম দেখতে আসছো, আই এম শোয়িং ইউ সামথিং যেটা তুমি তোমার লাইফে এক্সপেরিয়েন্স করো নাই বা হয়তো বা করতেও পারবা না, সো আই উইল Hmm. গিভ ইউ দ্যাট ফিলিং। তো যে বলে না ফিল্মের লার্জার দ্যান লাইফ ফিলিং, এই Hmm. কেজিএফ হচ্ছে Hmm. গিয়ে বেসিক্যালি এইটার কারণেই হচ্ছে গিয়ে চলছে মানুষের কাছে, বিকজ ওরা Right. যখন হলে গিয়ে দেখছে, ওরা মনে করছে যে না আসলে এটা লার্জার দ্যান লাইফ হইছে। Hmm. তো এছাড়া যদি তুমি ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলো, অনেক কিছু কপি করা, ইভেন দ্য ভিলেন। আমার কাছে Hmm. তো টোটালি মনে হয়েছে সঞ্জয় দত্তকে একদম ভাইকিংস এর Vikings, exactly. Oh my god, yes. Or like the Northmen from Game of Thrones. ওমন লাগতেছিল like. আমার কথা So হচ্ছে তুমি yeah, বানাও, তুমি অ্যাডাপ্ট করো, বাট ডোন্ট কপি ইট। হ্যাঁ, yeah. মানুষ ইন্সপিরেশন তো নিতেই পারে, বাট কেন কপি করবে? Also, logically, it doesn't make sense. Why would a Viking-looking guy be in the southern part of India? ওদের একটা পোস্টারও ছিল লাইক বাইকিং ইন্সপায়ার্ড। Viking inspired, একদম Viking না, ওই যে Viking একটা সিকুয়েল করেছে না, the হ্যাঁ ওইরকম Northmen কিছু or আমি দেখি নাই, Norsemen. Yeah. So ওইটার মতন ওইরকম একদম লাগতেছিল, to কপি be honest. করছে। আচ্ছা, আমার একটা খুবই like a question has been going on my mind VFX এর কথা বলতে বলতে, completely different topic. We all know যে গানে যায় আমাদের অনেকেই get invited. We have been trying to get full films nominated in Oscars, but ওই টাইপের যে মুভিসগুলি বানানো হয়, লেটস সে দ্য গোর, ওই গোর না, হ্যাঁ দ্য গোর, দ্য গ্রেভ বেসিক্যালি, মানে ইংলিশ নামটা দ্য গ্রেভ। And then there was রেহানা মারিয়াম নূর। There is movies like this যেটা অনেকটাই আই ফিল লাইক মানে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট অফ ইট, মানে ইটস নট স্পন্সার্ড বাই কর্পোরেটস, or at least I wouldn't think they are. খুব একটা পার্সোনাল প্রজেক্ট, প্যাশন প্রজেক্ট, এটার ফাইন্যান্সিং এর বিজনেসটা কি, মানে আই নো ইটস, মানে what I, in my opinion, I feel like it's a loss. um, do they actually make money out of this, but or is it like একটা পার্সোনাল প্রজেক্ট, আমি নিজের টাকা সর্বস্ব মানে বাসা টাসা বেচে I make this movie, cast it, sorry, make it shown on the Cannes, and then that's it. What happens after that? You sell the rights to the streaming platform, তখন থেকে একটু টাকা পাও, or some, what happens? See, Cannes is not a place where uh, you do publicity for your films. It's not a place of that. First No. thing. Second thing হচ্ছে গিয়ে যে কানের অ্যাওয়ার্ড পেতে হলে বা নমিনেশন পেতে হলে there are certain criteria that needs to be filled, you know. যেটা হচ্ছে ফিল্মেরও তো একটা গ্রামার আছে আসলে, হয়তো তুমি আমি ফোনে ভিডিও করলে ওটাও একটা ফিল্ম আসলে, আমরা তো আর আসলে দিতে পারবো না গান। সো গানের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে তোমার সাউন্ডটা এরকম হইতে হবে, বা তোমার সিনেমাটোগ্রাফিটার একটা কম্পোজিশন থাকতে হবে। ইটস নট দ্যাট যে তুমি ক্যামেরা ধরলা ধামাধাম শুট করলা, নট লাইক দ্যাট। একটা কম্পোজিশন থাকতে হবে,
তোমার একটা স্টোরির মধ্যে একটা টোনালিটি থাকতে হবে। সো রাইট। there are some criteria that needs to be failed to get nominated in Cannes first. আর হচ্ছে গিয়া তুমি বিজনেস পারসেপশনের সাথে কানের কোনো সম্পর্ক নাই, বাট না, দেন না। এগেন ইনডিরেক্টলি হচ্ছে গিয়ে যেটা হয় যে কান যেহেতু একটা রেপিউটেড একটা অ্যাওয়ার্ড বা হুম, একটা রেপিউটেড একটা সোসাইটি, তো হুম, যেটা হয় যে এখানে যেহেতু জুরিরা চুজ করে যে না এই ফিল্মটাকে আমরা অ্যাওয়ার্ড দিব, দ্যাট মিনস যে না এইটা মেবি অনেক ভালো ফিল্ম। হুম, যেমন যেটা হয় যে অস্কার জেতার ফিল্ম বা অস্কার পেয়েছে এরকম ফিল্ম, মানুষ কি মনে করে আরে এই ফিল্মটা তো অস্কার পেয়েছে চল দেখি। হুম, ওয়াই? বিকজ ওরা মনে করে যে না যেহেতু জুরিরা এই ফিল্মটা চুজ করছে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সামথিং ডিফারেন্ট দ্যান দ্য আদার কমার্শিয়াল ফিল্মস। হুম। বাট অস্কার পেয়েছে বা কানে শো হইছে এই কারণে যে কমার্শিয়ালি সাকসেসফুল হবে একটা ফিল্ম। না, না, ওটা ওটা তো ডেফিনেটলি না। মানে আমার আমি কি মানে আমার মাই কোয়েশ্চেন ইজ, হ্যাঁ, কমার্শিয়ালি উই নো ফর আ ফ্যাক্ট, লাইক আমাদের এখানে যেটা বলে আর্ট ফিল্মস, দে ডোন্ট মেক মানি। ইন্ডিয়াতেও না, সিমিলার থিংস দেয়ার, বাট ইন্ডিয়াতে আই থিঙ্ক ইটস আ লিটল বেটার বিকজ অফ দ্য পপুলেশন বড়, more people might actually watch their movies. এখানে তো আরো লিমিটেড পিপল ডিসাইড, মানে খুব অ্যাক্টিভলি একটা ডিসিশন নিয়ে ইউ হ্যাভ টু গো টু আ মুভি লাইক রেহানা মারিয়াম নূর. I know a lot of people went and they were utterly disappointed, or some people went and they loved it. It's like a love-hate relationship. So it's like a movie that's very slow. It's a movie made for film festivals, okay? Because অনেক মুভি এম করে বানানোই হয় যে ফিল্ম ফেস্টিভ্যালেই দিবে, সো এম করেই বানানো হয়. নমিনেশন পেতেই পারে। সো লাইক হুম, তুমি যদি গ্রামার ফলো করে একটা ফিল্ম বানাও, যদি হুম, প্রপারলি তুমি গ্রামারটা ফলো করতে পারো, তোমার ফিল্মে নমিনেশন পাবে, ইটস নো বিগ ডিল। হুম, বাট ওই জিনিসটা করে কি, যেহেতু এই যে কানে তোমার রেজিস্ট্রেশন করার জন্য বা এই জায়গাটা পর্যন্ত যাওয়ার জন্য ইউ নিড সার্টেন কানেকশনস এন্ড অল, বা ওই কি বলবো কানেকশনস ঠিক না, তোমার ওই প্রসেসটা সম্পর্কে লিটারেসি থাকতে হবে যে আসলে আমি কিভাবে কানে অ্যাপ্লাই করব বা কানের জন্য রেজিস্ট্রেশন করব, এটারও একটা লিটারেসির দরকার আছে, হুম, যেটা হুম. সবার কাছে থাকে না। তো ওরা মনে করে যে না অনেক বড় কিছু বা সামথিং বিগ। তুমি আজকে ক্যামেরা দিয়ে শুট করো, যদি তোমার গ্রামাটিক্যাল ঠিক থাকে, ইউ ক্যান অলসো বি কোয়ালিফাইড ফর টা। Uh-huh. বাট But এটা like this journey with Bangladeshi art directors and Khan started with one man, and we do sorely miss him. Is Tariq Masood. His films are, man, I have seen Matir Moina, and it's a movie that's like to the মানে আমার ইউনিভার্সিটিতে তখন তো মানে back when I was in university DVDs were a thing. So to the point that আমি একটা ডিভিডি কিনে দিয়ে আসছি ওদের লাইব্রেরিতে, সো দ্যাট থাকে যে মুভিটা, মানে ইটস ওয়ার্থ ওয়াচিং. I know a lot of people might not have watched, whoever is viewing the podcast right now, but it's a movie worth watching because it's so different, and it did win. I don't know if he won an award, but it was shown in Cannes. I know that for a fact. He did win something. People, jury's award, no, but something else. But it's that journey started with him. So, what do you think? Like a man like Tariq Masood or movie, to I wouldn't say it's like Rehana Mariam Noor. It's very different. It's both. Families can watch it in Bangladesh, and film festival people can, and juries can watch it in Cannes. মানে এই ধরনের films are very rare in, at least in Bangladesh perspective. What do you think happened after this? মানে তারেক মাসুদের পর I feel like this art is lost. Film festival movies are for film festival, and commercial films are for commercial festival, or at least family oriented films যে family কে নিয়ে দেখতে পারবা, it's এটা not কি too slow. এইটা ডিপেন্ড করে তোমার ডিরেক্টরের গোলের উপর বা ভিশনের উপরে। হুম, যখন আমরা পড়াশোনা করি বা বা কোনো কিছু টার্গেট ফুলফিল করার ট্রাই করি, তো আমরা কি করি যে আহ, আচ্ছা ঠিক আছে আমি 90% অ্যাচিভ করব, এরকম একটা হুম, গোল নিয়ে পড়াশোনা শুরু করি, বা 95% অ্যাচিভ করব। বাট দেখা যায় যে ওই 95 এর জন্য যখন আমরা এফোর্ট দেই, তো হুম, অ্যাট লিস্ট 80 তে গিয়ে আমরা স্কোর করতে পারি। তো
ইট ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর যে আসলে ও ওর ফিল্মটাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট, ও হুম ওর ফিল্মটাকে নিয়ে ওর গোল কতটুকু, কত দূরে ও স্বপ্নটা দেখতে পারছে, ওই হুম অনুযায়ী হচ্ছে গিয়া তোমার ডিসাইড করা হয় যে আচ্ছা ফাইন, এটা কানে গেছে, তো কানে যাওয়ার পরে যদি আমি নমিনেশন পাই, দেন হোয়াট উইল আই ডু উইথ দ্য ফিল্ম, এটা নিয়ে আমি কিভাবে মানুষের কাছে নিয়ে যাব, কিভাবে মানুষ হুম দেখবে। তো এই প্রসেসটা না তোমার স্মুথ হতে হবে, এন্ড ইট শুড বি প্ল্যান্ড বিফোর দ্যাট। অর হুম এলস ওই যে কানে গেছো তুমি, ওকে তুমি অ্যাওয়ার্ড পাইছো বা নমিনেশন পাইছো হোয়াটএভার, তুমি ব্যাক করছো বাট মানুষের কাছে পৌঁছাচ্ছে না ব্যাপারটা, তো তখন তো আসলে তোমার অ্যাওয়ার্ড তোমার কাছেই থাকবে। তো ওইটা আসলে মানুষের কাছে কখনোই পৌঁছাবে না বা ভ্যালু ক্রিয়েট করবে না আনটিল এন্ড হুম আনলেস তুমি ওটাকে, যেমন রেহানা মারিয়াম নূরের আমার একটা জিনিস ভালো লাগছে যে ওরা যদিও কিছু জিতে নাই বা কিছু করে নাই, বাট দে গট নমিনেটেড, দ্যাট মিনস যে ফিল্মটা যে বানিয়েছে ও হুম গ্রামারটা ফলো করেই বানানো হয়েছে ওটা, রাইট এন্ড দ্যাটস হোয়াই ইট গট নমিনেটেড। হুম হুম বাট হয়তো বা কোনো ভুল ছিল বা কোনো কিছু ছিল বা কোনো একটা হয়তো বা কারণে but ও but but the পারে other নাই। movies were মানে in a different level because we মানে to be honest আমি কান ফিল্ম ফেস্টিভ্যালের মুভিজ যেমন অস্কারসে দেখা হয় হ্যাঁ মানে at least দুই তিনটা অস্কার নমিনেটেড বা অস্কার উইনিং মুভিজ I would watch in a year, but Cannes Film Festival movies very rarely watch because foreign film এর উপর দিয়ে French movies, but you gotta have a certain taste in films to have watch French movies. I did watch this 2000, I'm not sure the date, দুইটা দেখছি, একটা about this Sri Lankan refugee যে ফ্রান্সে থাকে, তামিল টাইগার থাকে লোকটা বেসিক্যালি, so it's a story of violence and um, basically একটা মানে ভায়োলেন্ট ওয়ার ক্রিমিনাল টাইপ যায় মানে ফ্রান্সে রেফিউজি হিসেবে থাকে, নাম চেঞ্জ করে হোয়াটনট। এটা একটা দেখছি, আর একটা দেখছিলাম দিস অ্যালজেরিয়ান মুভি about this guy who has a weird strange superpower. It's called The Prophet. Good movie, but যেটা বললাম যে it's very rarely watched actually. Like Cannes is for people who make films, I to be honest, but maybe it's different in Europe. People watch Cannes nominated movies or film that win Cannes, but in যদি Bangladesh is people either who are making the movies এখানে যারা দেখে or like really super fans যারা love foreign films watch these type of movies. So commercial যে সাইটটা যেটা আমি been like uh, wondering যে আসলে কি মানে what is that commercial success তো কোনোদিন I don't think it ওই লেভেলে যায় to be honest যে film festival did great, না জিতলেও great, or a domestic market it did well. It's a very rare example. I don't think এটা কোনোদিনও to be honest হয়েছে here. তো যেমন দ্য রেভারেন্ট একটা অস্কার উইনিং ফিল্ম, Yes. মানুষজনের কাছে অনেক ভালো লাগছে। তো আমি এটা শুনে দেখতে বসছি। পার্সোনালি আই ডোন্ট লাইক অস্কার উইনিং ফিল্মস বিকজ আচ্ছা। আমি অতটা সিরিয়াস পারসন না। আমার কাছে ফিল্ম ইজ এন্টারটেইনমেন্ট ফর মি। হুম আমি ওই ফিল্ম নিয়ে এত পোস্টমর্টেম করতে পছন্দ করি না। আমি আই ওয়াচ ফিল্মস টু টু এন্টারটেইন মাইসেলফ। মানে আমি সারাদিন মানে ব্যস্ততার পরে that's coming from just like হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ তোমার কি you are involved in the process but you like films that make you feel good. যেমন অনেক মানুষ would be like যেমন স্করসেজি এক পয়েন্টে বলছিল যে মার্ভেল মুভিজ আর নট রিয়েল মুভিজ, রাইট? এসব স্টেটমেন্টসও বলা হয়েছে। স্করসেজি মুভিজ আর গুড ফেলাস এন্ড হোয়াট নট, or the কি বলে শাটার আইল্যান্ড এন্ড হোয়াট নট, good movies, right? Scorsese movies is loved across like generations and whatnot, but মানে it's not as মানে you don't connect to these movies as much as I would say the Avenger or like the series is not like Moon Knight. Amir Marcia we loved it. Yeah, Marcia is not a I would say per se comic fan or like Marvel খুব intensely দেখে, very casual মেয়েরা movie সাধারণত watcher. দেখে না। ওরা মার্বেল ফ্যান আমি খুব কমই দেখছি। মানে Hmm. হ্যাঁ, there are some obviously মানে Yeah, some rare example. So Moon Knight, মানে it was such a মানে polished show. খুব interesting because লাগছে because the director who made Moon Knight is a film festival type director. Okay, Diab is basically
from a background where he used to make Arab movies. Basically, he's Egyptian, so which is why Egyptian flavorটা খুব realistically দিতে পারছে. Usually কি হয়, খুব unrealistic Egypt করা convey করে. Didn't want that. He wanted original Egyptian music. He hired Egyptian ওই যে Philharmonic এর একটা conductor hire করছে so that he can make the music Egyptian music come to Moon Knight. Although Cairo te shoot করে নাই, if I'm not wrong, they did shoot somewhere else, but he made sure that it looked like Cairo. And VFX এ মানুষটাকে জ্বালায় মারছে, এটা হয় না, ওইটা হয় না, এটা হয় না, ওইটা হয় না. So there are people like this. I personally like Moonlight, but আমার কাছে endingটা I was not satisfied with the ending, how they ended it. Even ওই যে that part যেখানে হচ্ছে কি ওই যে ওরা একটা বোটের উপর থেকে যায়, ওরা আবার ব্যাক করে রিয়েল ওয়ার্ল্ডে, আবার বোটের ওইখানে যায়, এই জায়গাটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হয়েছে। এন্ড আমার কাছে মনে হয়েছে যে এটা না হলেই হয়তো, এটা ওরা অন্যভাবেও এক্সপ্রেস করতে পারতো, যে ওই বোটের ওইখান থেকে ওর নামটা ভুলে গেছে, হিপোপটামাস যে ছিল, ওই ইনভলভ না করলেও হয়তো। হ্যাঁ, তো ওই পার্টটা আমার কাছে জমে নাই এট দি এন্ড। বাট from the beginning it was really nice, স্টোরিটা খুবই এনগেজিং ছিল, সবকিছু না ওই পার্টটা এমন হয়েছে একটা লুপ চলতেছিল ওইখানে, I think ওইটা না আর কি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে ওঠে নাই যে আসলে করতেছিটা কি। আর অলসো লাইক দে ওয়ারেন্ট শিওর দ্যাট এটা সেকেন্ড সিজন বানাবে, এখনো শিওর না, বিকজ এত বিগ স্টারস, রাইট, এগুলো ফিরত আনতে পারবে নাকি, এটা খুব বিগ ডাউট। বেসিক্যালি ইট ওয়াজ আ এক্সপেরিমেন্ট। এটা either they will go the movie route এরপরে, or নাহলে they will try for a second season. But Oscar Isaac এইসব অ্যাক্টরস এর কেমনে আনবে God knows. অস্কার আইজ্যাকের অ্যাক্টিং ভাই অন্য লেভেলের ছিল মুন নাইটে। মানে এমন কেউ যদি হয় যে জীবন অ্যাভেঞ্জার দেখে নাই বা দেখতে পারে না অ্যাভেঞ্জার, তারও ভালো লাগবে এই মুন নাইট। তারপর ওই যে ক্যারেক্টারের শিফটিংটা, হ্যাঁ, লাভলি, insane. Anyways, Ron, just moving on to the final part of it, because tomorrow it will be time rekhe felছি, but I feel like we're having fun. Just let's move on to let's say this is the final part of the episode. Let's talk about Pet Karasha. I know Nuhash has talked across অনেক podcast করছে, অনেক interviews দিছে regarding অনেক কিছু analyze হয়েছে with like very I don't have as much as film knowledge as him, or like খুব film analysis করা হয়েছে, মানে you can write a PhD thesis and whatnot at this point. But my thinking is that I know what he has said, that he wanted to highlight Bangladeshi folk stories. He wanted to bring in Bangladeshi instruments, or he wanted to highlight Bangladeshi instruments for a horror. Technically it's not a horror, but as you said, as per the conversation we had, it has that weird suspense horror psychological horror thriller type. I don't know, you can put a label in it, to be honest. It's a Nuhash Humayun production at this rate. It was like I don't want to compare it with his dad, because I feel like he hates it. There was a question that was connector, I think it was raised to him, that without your dad you wouldn't be here. Some sort of question এমন করে raise করা হয়েছিল, which is very, I feel like it was such a horrible thing to say. ওই মানুষ কি রিসার্চ করে যায় না ইন্টারভিউতে or something? বুঝছো ব্রো, আমি বলি তোমাকে জিনিসটা কি হয়েছে। সেটা হচ্ছে, সাপোজ তুমি একজন ভালো বিজনেসম্যান, ওকে, তো তোমার বাবাও একজন ভালো বিজনেসম্যান ছিল, বাট তুমিও একজন বিজনেসম্যান হু ডিড গুড। তুমি তোমার নিজের বিজনেস দ্বারা করাইছো, এই করছো সেই করছো, তুমি তোমার বাবার বিজনেস এক্সপ্যান্ড করাইছো মেবি, বা তোমার ডিফারেন্ট আর একটা, তোমার বাবা গাড়ির বিজনেস করতো, তুমি মেবি বাইকের বিজনেস করো, বাট তুমি তোমার বিজনেসটা দাঁড়া করাইছো। বাট মানুষ যখন তোমাকে জাজ করবে যে ও আচ্ছা ঠিক আছে, তো তোমার বাবার গাড়ির বিজনেস ছিল দেখে তুমি বাইকের বিজনেস করতেছো, এন্ড ইউ আর গুড বিকজ অফ দ্যাট, হ্যাঁ তুমি দুই একবার তুমি মেনে নিবা ব্যাপারটা। বাট যখন তুমি কন্টিনিউয়াসলি ফ্রম এভরিওয়ান, ফ্রম এভরি চ্যানেল,
you are listening that না আই নো, you বিকজ আমিও আমিও জিনিসটা একদমই দেখতে পারি না, বিকজ effort দিলাম, ও আমি কিন্তু দ্য টাইপ অফ করলাম, কন্টেন্ট দ্যাট হি মেক্স, I mean, Humayun Ahmed production is like close to the heart, close to my heart at least. I love it. Mane, I would still go back to those, those comedy natoks that was done. His movies are very different. His writing style is different. And then there is Nuhash with his Pet Cut. I have seen এর আগে, what was this? 700 টাকা was it? 700 টাকা 700 টাকা ওই ওয়েব Yeah, সিরিজ that's it. দেখেছি, সিরিজ হ্যাঁ নয়, হ্যাঁ, একটা একটা শর্ট এপিসোড ফিল্ম একটা ছিল। এপিসোড হ্যাঁ হ্যাঁ। সো আই নো হি হ্যাজ দিস কোয়ার্কি হিউমার দ্যাট নুহাস হ্যাজ ওর প্রোডাকশনে। এটার মধ্যেও ছিল এই যে ওই ওই এপিসোডটা কোনটা, যেটার মধ্যে দ্য গার্লফ্রেন্ড কিলস হারসেলফ এন্ড দিস গাই মেক্স আ জোক about this suicide, like a joke there, and then he says, I shouldn't have said that. So man, this weird quirky humor that he uses in his filmmaking, it's very interesting. I would say এগুলো না we মানুষকে loved it. কানেক্ট করে, খুব হ্যাঁ কানেক্ট হ্যাঁ, করে। যেমন রাইট। মিষ্টি কিছু একটা সিকোয়েন্স দেখবা যে ও যখন জানতে পারে যে আফজাল হোসেন হচ্ছে গিয়া জিন, তো তখন ও আফজাল হোসেন একটা ডায়লগ দেয় যে এখন তুমি হয়তো বা আয়াতুল কুরসি পড়তেছো বাট মনে পড়তেছে না। সি দিস ডায়লগস না ছোটবেলায় আই গেস যত মুসলিম আম, হুম আহ, বাচ্চারা ছিল ওই টাইম, হুম ওই সময় বা ওই এইজে, তখন হুম এই যখনই ভূতের ভয় পাইতো তখনই কিন্তু এই আয়াতুল কুরসি ব্যাপারটা খুব যাইতো আর কি, হুম হুম বাট হুম, অফ তখনই কোর্স। মনে পড়তো না। সো ও এই হিউমারটাকে মানে ওই আমি আমি তো মানে ফিল্মটা রিলিজ হওয়ার আগে সো আমি হুম বেটা টেস্ট করছি বুঝছো, কিছু বিভিন্ন সেক্টরের মানুষগুলোকে বসাই আমি দেখাইছি যে দেখো হুম হাউ ইট হুম, ইজ। তো যখন ওই ডায়লগটা মারছে সবার চোখ বড় বড় হয়ে গেছে এন্ড ইনস্ট্যান্টলি দে গট কানেক্টেড টু দ্য কন্টেন্ট রাইট। আফটার দ্যাট ডায়লগ। সো হুম ইয়া, হুম। এটা আমি বলবো ইটস এ গুড থিং অ্যাবাউট নুহাস যে ও আসলে হ্যাঁ, মানুষটা বুঝে। at least I thoroughly enjoyed it. But Ami, I don't want to talk about what he has talked about. I want to talk about what happened back behind the scene. যেটা কথা বলা হয় না, okay. Although I think he did talk about the behind the scene part. But tell me your process, your role in this production, because I'm superbly interested. Or Nuhash's My perspective, role, everyone has heard. I wasn't involved that much in the production process. Hmm. মানে আমি অতটা প্রোডাকশনের সাথে এতটা জড়িত Hmm. ছিলাম না। আই ওয়াজ Hmm. মোর অফ এ প্ল্যানিং গাই, কিভাবে হবে, কোনটা কি হবে, ক্রিয়েটিভ মানে the ইনপুট release না আগে, আগে প্রি প্রোডাকশনে। pre-production. হ্যাঁ, প্রি প্রোডাকশনে ছিলাম আমি, যে কিভাবে কি Hmm. হচ্ছে না না হচ্ছে, আহ, কিভাবে স্টোরিগুলো বলা যায়, টাইটেলটা কি হবে, ওয়াই শ এন্ড অল দ্যাট দোজ ডিসকাশন। Hmm. দেন আসলে আমরা কিভাবে জিনিসটা এক্সিকিউট করলে মানুষটা আসলে সবাই দেখতে পারবে। Hmm. দেন when the মানে production you developed it for the people basically. মানে he handled the creative end, you guys handled the marketing and then the the packaging client, and the data, of course. the platform and কারণ ইচ্ছা এটা তো তোমার আচ্ছা, সবার কন্টিনিউয়াস যখন একটা যখন এটা তোমরা মানে কোর প্রোডাকশন ছিল না নুহাসের, তো কি বিগ লিটল পিকচার্স, রাইট? লিটল বিগ ফিল্মস, বিগ এটা লিটল নুহাস পিকচার্স এন্ড বাট নুহাস ইজ ভেরি, দেখো হয় কি যখন আমরা কোনো ডিরেক্টর চুজ করি তো আমরা চেষ্টা করি যে ডিরেক্টর ওর কমফোর্ট জোনের মধ্যে থাকুক, বিকজ সো দ্যাট ও ওর ক্রিয়েটিভ জায়গাটাতে বেশি ইনভলভ হতে পারে। রাইট রাইট। তখন হয় কি যে ওর নুহাসের কমফোর্টের জায়গাটা হচ্ছে গিয়ে লিটল বিগ ফিল্মস। হুম হুম, তো যে কারণে আমরা ওভাবেই করছি যে ওকে ফাইন, ওরা যেহেতু রাইট। সেম, লেটস মেক ইট দ্যাট মানে ওয়ে। I don't want to talk about, because we know Chorki the release was, but Chorki was the only one you guys pitched it to, Naki. It was pitched elsewhere as well. না, চরকি ইজ দ্য অনলি ওয়ান। Not that, because বিকজ uh, বিকজ যখন এটা পিচ করা হয়েছিল চরকি মানে একদম ইনস্ট্যান্টলি দে লাইক দ্য আইডিয়া অফ ইট। hmm, তারপর বেসিক্যালি আমরা যখন পিচ করেছিলাম বিষয়টা এমন ছিল যে আহ, আমাদের বাংলাদেশের যারা এখনকার এই জেনারেশনের যে বাচ্চারা, hmm, ওরা আসলে এখন বাবা মার সাথে টাইম স্পেন্ড করতে পারে না, দাদা দাদির সাথে টাইম স্পেন্ড করতে পারে না। ওদের right, সময় চলে সারাদিন ফোন আর ফোন, hmm, সারাদিন ইউটিউবে ফোন, কে পপ, কে ড্রামা, এই সেই চুপি hmm, সব জিনিস নিয়ে ওরা ব্যস্ত থাকে অলওয়েজ। বাট hmm, আমাদের যে একটা কোর কালচারাল একটা যে
ওটাকে কি বলবো আমি, যে একটা ব্যাপার চলে আসতেছে, হুম পরম্পরা যেটাকে বলে, অনেক দিন ধরে চলে আসতেছে। আমি আমার বাপের কাছে শুনছি, তুমি তোমার হুম বাবার কাছে শুনছো। তো এইভাবে কিন্তু এই যে স্টোরি গুলা, এগুলো কিন্তু আমার বাবা যখন আমাকে বলছে, তখন সে বলছে যে আমি এক্সপিরিয়েন্স করছি, বা সে হুম যখন তার বাবার কাছ থেকে শুনছে সেও বলছে আমি ফেস করছি। বাট এখন মানুষরা এতটাই বিজি যে আসলে সাপোজ আমি আমার বাচ্চাকে বলতে পারতেছি না স্টোরিটা, যে না এটা আমার সাথে হয়েছে, আর ইভেন যদি আমি হুম বলি ও কখনো বিলিভই করবে না, বিকজ হুম দ্য থিংস আর নট লাইক দ্যাট। এখন আর ওরকম আগের মতো নাই ব্যাপারগুলো। এখন রাত্র ৩টার সময় বেরোলেও তুমি কাউকে না কাউকে দেখতে পাবে। তো হুম আমাদের ইন্টেনশন ছিল যে এখনকার যে বাচ্চারা, যারা এই জেনারেশনের বাচ্চারা, যারা আসলে আমাদের এই গল্পগুলো শুনে নাই, হুম বা যারা এগুলোর সাথে কানেক্ট করতে পারবে না, আসলে দাদা দাদির যারা সাথে যারা কথা বলতে পারে নাই, বা এই যে যে একটা লেগেসি, এইটা যে ওরা পায় নাই, এই যে যে হুম একটা মাটির যে একটা গন্ধ, বা আমাদের যে কালচারের যে একটা গন্ধ, হুম আমাদের প্ল্যান ছিল যে ওদের মধ্যে যাতে এইটা পৌঁছায়, ওরা রাইট যাতে জানুক আহ, যে আসলে ওই ওই সময় গল্পগুলো কেমন হতো। যেমন হুম আমিও আগে জানতাম না, এই প্রজেক্টে কাজ করার থ্রুতে আমি জানতে পারছি যে আমাদের বাংলাদেশ বলবো না, আমাদের বাঙালিদের 12 হুম ধরনের ভূত আছে। মানে দেয়ার আর 12 টাইপস অফ ভূত। তো মেছো ভূত আছে, তারপর মেশভূত মামদভূত অনেক অনেক 12 ধরনের ভূত হুম আছে, যেটা আমি আগে জানতাম না। সো উই হ্যাড দিস মার্কেটিং প্ল্যান, এগুলো নিয়ে এঙ্গেজ অনেক কিছুই ছিল, বাট হুম আলটিমেটলি দেখা যায় বাজেটের কারণে অনেক অ্যাক্টিভেশন হয় না, প্ল্যানিং হয় না, সময়ের রাইট কারণে অনেক কিছু হয় না। তো বাট ইট ওয়াজ গুড যে না অ্যাটলিস্ট আমরা যে প্ল্যানটা করেছিলাম যে না মানুষ জানবে বা বুঝবে, বা যে কনফিউশন গুলো অনেক সময় দেখা যেত যে আমরা অনেকদিন আগে শুনছিলাম কাহিনী বাবার কাছ থেকে, বাট এখন মনে নাই, আবছা হয়ে গেছে, বা এটার আউটকামটা কি হবে। ওই যে আছে না কিছু হুম কোশ্চেন, যে কোশ্চেনের অ্যান্সার অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেক দেওয়া হয় নাই। তো উই ট্রাইড যে সব রাইট কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা দিয়ে দিতে চাইছি, আর উই ট্রাইড যে না কোশ্চেন গুলোর অ্যান্সার যেন সবাই হুম পেয়ে যায়, যে না এটার কারণে এটা হয়েছে বা এটা হয় আসলে এই জায়গাটা। হুম রাইট So yeah, of course, it was widely spoken about, and অনেকেই কথা বলছে about Paid Culture Show. But Paid Culture Show, I feel like it opened this কি বলে Pandora's box. I feel like from now on, at this point on, we will see much more. Um, মানে there's a standard that this show has set for other horror productions বা a similar genre তে কিছু রিলিজ হওয়ার জন্য. um, there is this production that অনেকদিন ধরে দেখতেছি, ট্রেইলারও রিলিজ হলো, পরে আর কিছু শুনি নাই. I don't know eventually রিলিজ হয়েছে না নাকি. জিন, um, that movie, uh, কোনটা জানি, what is that guy's name? I forget the production house's name. It's very famous for movies. Uh, the guys who bought Shah Rukh Khan in Bangladesh. Anyways, when it's a production house who bought that guy bought Shah Rukh Khan. Jazz, ওই যে jazz. Jazz, yes, Jazz, exactly. So Jazz is doing this gene. It's a very creature driven একটা কি বলে production. Trailer হয়েছিল before the pandemic, if I'm correct. পরে আমার just আমার I feel পোস্টারের খেয়াল আছে যে আমি পোস্টারটা দেখছিলাম। পরে it fizzled out. খুব স্কেরি ছিল, ভালোই, মানে জাম্প স্কেয়ার টাইপ, মানে not the level that Nuhash is doing the work. মানে I would say it's different what he is doing, but I like it's more like uh, আমরা প্ল্যান করছি, hmm, we'll put up more horror stories, যেহেতু পেট কাটা সহ ইট ওয়াজন্ট আ পিওর হরর ফিল্ম, hmm, এটা hmm, ছিল hmm. একটা সাইকোলজিক্যাল হরর ফিল্ম, বাট মানুষ অনেকেই এই হরর ফিল্ম কানেক্ট চিন্তা করে করছে, হ্যাঁ। বসছে, বাট হুম, দেখে অনেকে ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছে। ইটস নট দ্যাট যে এভরিওয়ান হুম। লাভড ইট, না, অনেকের I কাছে know, I know. ভালো লাগে না বিকজ ওরা কনজিউরিং এর মতন চিন্তা করছিল ফিল্মটা, বা গ্রাজের মতন চিন্তা করছিল যে না Of আমি course. দেখতে বসছি, আমার আমার গুজবাম্পস হবে, বা আমার এইটা হবে ওইটা হবে, এটা মনে করে দেখতে বসছি। ইট ওয়াজন্ট লাইক দ্যাট। এটা কখনোই না। ওইভাবে ইন্টেনশন করে বানানোই হয় নাই কখনো। সো হুম, বাট
এই যে পিওর হরর এরকম স্টোরি আমরা আরো প্ল্যান করছি এখন। But it's a hard sell because ওই যে VFX এ যায় তো আটকা যায়, or even আমরা not VFX, আমাদের practical effects, you know, creature development ও কিন্তু ওই লেভেলে আমাদের, I don't think we have the makeup হররের আমি special effect যে makeup তুমি কি artist. বার্ড বক্স দেখছো নেটফ্লিক্সে? Yes. বার্ড বক্স, ওখানে কিন্তু ওরা কোনো ভিএফএক্স ইউজ করেনি, Hmm. মানে But practical ভেরি লেস, effects, ভেরি হ্যাঁ। লেস, ভেরি হুম। লেস। হুম। বাট তারপরও দেখো মানুষের মধ্যে ওই হররনেসটা কিন্তু ওরা ক্রিয়েট করতে পারছে। ইটস হুম। বিকজ অফ দ্য হাউ দে টোল্ড দ্য স্টোরি এন্ড দ্য স্টোরি ইটসেলফ, যে হুম এটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে মানুষ ভয় পেতে বাধ্য। হ্যাঁ, হুম। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি ভিএফএক্স বলবো না, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাউন্ড। একটা হরর Sound, ফিল্মের yes. সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের বাংলাদেশে আমরা এখনো ঠিকভাবে করতে পারি না অনেক ক্ষেত্রে। হুম। আমরা ফলিটা ঠিকভাবে করতে পারি না, দেখা যায় যে ওই যে স্টক কিছু সাউন্ড নামায়া তারপর মাইরা দেওয়া হয়, তারপর এই টাইপের অনেক সস্তা কাজ করা হয়, প্রপার ফলিটা আমরা অনেক ক্ষেত্রে বাজেটের কারণেও করতে পারি না। তো হুম। ইয়া, বাট এই জিনিসগুলো মাথায় রাখলে আই গেস হরর ক্যান রিয়েলি ওয়ার্ক। আর আমাদের দেশে ইফ ইউ নো ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু খুব পপুলার, মানে হুম ইভেন ইফ ইউ গো টু ইন্ডিয়া, Yes. তুমি যদি ইন্ডিয়াও যাও ওরা অনেকে বলবে তোমাকে যে ও হ্যাঁ বাংলাদেশে তো শুনছি অনেক ব্ল্যাক ম্যাজিক হয়, হ্যাঁ তুমি কি ওই গ্রামের কিনা, এই কিনা সেই কিনা। ইভেন আমি এটাও শুনছি যে ইন্ডিয়া থেকে অনেকে বাংলাদেশে আসে এই সাপোর্টটা নেয়ার জন্য। সো উই হ্যাভ স্টোরিজ হুম। and we have the technical support I guess, but আসলে এইটাকে স্ক্রিনে কিভাবে আমরা দেখব এটা হুম। নিয়ে আমাদের ওয়ার্কআউট করাটা বাকি। প্লাস এটা বিজনেস ওয়াইজ কতটুকু ভায়াবল হবে এটাও একটা ব্যাপার, যে আসলে মানুষ যদি না দেখে তখন কি হবে, বা or দেখলে or যেটা আমরা গতকাল ডিসকাস করলাম প্রাইভেটলি, কথায় কথায় সু হয়ে যায়, তো এটাও একটা লিগ্যাল নোটিস এসে পড়বে। ও হ্যাঁ, এই যে রিসেন্টলি আরেকটা কাহিনী হচ্ছে না, এই যে দুই তিন দিন, গত 2-3 দিনে দেখবা যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু ওই যে চিটাগাং এ হ্যাঁ, ব্লাস্ট yes. হলো, হুম। দেন একটা ট্রেন ব্লাস্ট হলো, দেন আরেকটা ওই যে কয়েকটা ট্রেনে আগুন ফ্যাক্টরিতে ঢাকার লাগলো, মধ্যে আগুন ধরেছিল। হুম। ফেরিতে একটা কোথায় যেন আগুন লাগছিল। হুম হুম। তো মানে হঠাৎ করে সিরিজ অফ অ্যাক্সিডেন্ট, এটা নিয়েও আমরা একটা স্টোরি চিন্তা করতেছিলাম, বাট হুম। ওই স্টোরিটাকে না তোমার মানে একটা ভায়াবল জায়গাতে নিয়ে গেলে, নিয়ে যেতে হলে আর কি তোমার পলিটিক্যাল কিছু অ্যাঙ্গেল রাখতেই হয়, কোনো হুম। একটা স্পেশাল ফোর্সের অ্যাঙ্গেল তোমার রাখতে হবে। বাট যখন আবার তুমি ওইভাবে চিন্তা করবে না এন্ড রিলিজ করে দিবা বা সেন্সরের জন্য দিবা, তখনই তুমি বাদ পড়ে যাবে, বিকজ ইউ ক্যান সে এনিথিং টু এনি পলিটিক্যাল পার্টি। Yeah, of course. কি তুমি দেখাইতেই পারবা না, পুলিশে No way. পুলিশ Yeah. আসামিরে ধরতে পারে না, ঘুষ খেয়েছে এটা দেখালেও কেস খেয়ে যাবে। তো হুম। বাংলাদেশ আসলে ক্রিয়েটিভ ফ্রিডমটা নাই বললেই চলে। হুম। সবসময় ওই যে আমরা আরেকটা মজার ইন্টারেস্টিং ক্রিয়েটিভ ফ্রিডম বলবো না রন, ইটস মোর লাইক রিস্কি স্টোরিজ অর লাইক ডিফারেন্ট স্টোরিজ বলার ফ্রিডমটা নাই। ক্রিয়েটিভ ফ্রিডম ঠিকই আছে টু মেক গার্বেজ কন্টেন্ট, যা তা বানানোর তো ফ্রিডম আছে, ইউ ক্যান মেক এনিথিং ইউ ওয়ান্ট, বাট ওই লিমিটেশনের মধ্যে ইউ ক্যানট বি swearing in the film, or you cannot be showing too much blood, too much gore. পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিলাম, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট বাদ দিলাম, রিলিজিয়াস অ্যাসপেক্টও বাদ দিলাম, এটলিস্ট এইগুলি এই কয়টা জিনিস যদি ফ্রিডম দিত, অনেক কিছুই খুলে যেত টু বি অনেস্ট। বাট আসলে বাংলাদেশে এই যে ক্রিয়েটিভ ফিল্ম মেকিং যদি দেখতে চাও না, ইউটিউবে ট্রেন্ডিং এ যাওয়া বাংলাদেশি রিজনে, তাহলে ইনাফ, আর কিছু লাগবে না। কি যে ট্রেন্ড হয় গস, মানে ট্রেন্ডিং পেজটা খুলেই মনে ভুল করেছে ইউটিউব অনেস্টলি। আগে আগে খুললে মানে আমার হোম পেজে খুললে ইউ উড অনলি সি লাইক গ্লোবালি যে রেগুলি ট্রেন্ডিং ভিডিওস, এখন কি যে আসে মানে টু বি অনেস্ট লাইক গড। পরে আমি রিজনই চেঞ্জ করে দিছি, আমরা আই ডোন্ট ওয়ান্ট টু সি বাংলাদেশি স্টাফ। আমি ইউএস দিয়ে রাখছি এর জন্য। সেম দেখে অনেস্টলি এগুলি কিতে সাজেস্ট করে। এনিওয়েজ Ron, let's talk about the future. We know uh, technical aspects অনেক দিকেই রেজ হচ্ছে যে VFX eventually I feel like will come up there because অনেকে trained হইতেছে, অনেকে are coming back from outside because
বাংলাদেশের পোটেনশিয়াল অনেক দিকেই, ইটস নট জাস্ট পদ্মা ব্রিজ, ইটস এভরি সেক্টর ইজ বুমিং, ইভেনচুয়ালি একটা লেভেলে যাবি, হ্যাঁ, উই নট স্টলিং, যেটা বলবো যে ফ্ল্যাট লাইন এখনো হয় নাই, যে পিক হয় নাই এখনো, গোয়িং টুয়ার্ডস দ্য পিক, অনেক টাইমই আছে। But what do you feel? তুমি তো I would say like অনেক মানুষে দেখলে মানে তোমাকে দেখলে বলবে you're a newcomer. So তোমার perspective কিন্তু freshy technically if I think about it. Has it been 4 years in the industry or a little more than that? না 4 years, little less than 4 that. years. হ্যাঁ, so you have that fresh perspective, you have আমাদের মতন millennial mindset বা generation Z, after like Zubair comes from generation Z. Anyways, so এই millennial perspective টা আছে, right? There are oldies, there are old school people, and then there are people younger than you, that are even more wilder with their ideas. Huh? Mhm. So what do you feel like? Which direction are we going? Is it a right direction that the overall filmmaking industry is moving রাইট towards? ডিরেকশন একদমই এখন পর্যন্ত আমরা হিট করতে পারিনি। আমরা ট্র্যাকে আসার ট্রাই করতেছি, Hmm. খুব 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 হার্ডলি ট্রাই করতেছি ট্র্যাকে আসা। এটার হুম। কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সিস্টেমটাই এমন ভাবে বিল্ড হয়ে আছে ফর সেভারাল ইয়ার্স, মানে এই সিস্টেমটা ব্রেক করা ইজ কোয়াইট টাফ। Hmm. তোমার এই সিস্টেমটাকে ব্রেক করতে হলে ইউ নিড নিউ পিপল, Right. নিউ মাইন্ডস। Hmm. আর এই নিউ মাইন্ড গুলোকে তোমার ইন্ডাস্ট্রিতে ইনজেক্ট করতে হবে, এক এক নম্বর ব্যাপার। Hmm. বাট এই ইনজেক্ট যে তুমি ওদেরকে করবা, এটা সিস্টেম অ্যালাউ করবে না তোমাকে। কোন Because সিস্টেম? এই যে এখন যে সিস্টেমটা চলতেছে ফিল্মে বাট আরেকটা সিস্টেমও তো অ্যালাউ করতেছে না, ফ্যামিলিজ they don't allow you to go get into media. বিকজ তারা হোপ দেখতে পায় না, বিকজ তারা তো বিহাইন্ড দ্য স্টোরি ব্যাপারগুলো জানে না, বা তারা দেখে যেমন আমাদের অনেক ট্যাবু বলা কি ঠিক হবে কিনা, হ্যাঁ ট্যাবুই বলতে পারো, যে ও তুমি মিডিয়াতে কাজ করো, তুমি খারাপ, তুমি স্লাট, এই টাইপের একটা পিপল থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ হ্যাঁ, of course, casting couch what not, এগুলো তো মানুষ ভাবেই, of course. বাট সব ক্ষেত্রে যে এরকম সেটা না, বাট মানুষ এটা না। তোমাকে ধরেই নেয় যে আজ তুমি মিডিয়াতে কাজ করো মানে তুমি খারাপ। তো হ্যাঁ এই ব্যাপারগুলো তো আছেই, বাট যেটা আমার মনে হয় যে আমাদের প্রডিউসারদের উচিত, ডিরেক্টরদের উচিত যে নতুন ফেস গুলাকে ফাইন্ড আউট করা, ওদেরকে স্ক্রিনের সামনে নিয়ে আসা। যেমন সত্যি কথা বলতে আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা থিয়েটারে যায় কিনা, I highly doubt if they read a book. So I think যেহেতু তাদের এক্সপেরিয়েন্সটা আছে অনেক দিনের, ওরা যদি একটু থিয়েটারে যায়, থিয়েটার মুখী হওয়া, ওখান থেকে কালেক্ট করা, অডিশনের যে একটা ব্যাপার আছে, এগুলো যদি ওরা ঠিকভাবে করে। থিয়েটার মুভমেন্টও তো অনেকটাই কমে আসছে প্যান্ডেমিকের পরের থেকে। theater is not, it's very slow. We haven't seen much productions. You wouldn't see, very rarely marketing হয় সব থিয়েটারের। আগে তো ট্রুপ অনেক ফেমাস ছিল, আফসানা মিমি and all that, they were like famously in a troupe. They were good এই ট্রুপ গুলি এখনো আছে, they exist I know, but খুব internal, এরা মানে it's not marketed widely, আর মানুষজন is ওই প্লে মুখী না। আমাদের তো কোনো ব্রডওয়ে নাই যে এদিকে যাব, মানে আগে যেমন ছিল বেইলি রোড was well known for like theater, but it's not, it exists but it's very few and very less. থিয়েটার করতেছে ওরা আসলে, আমি বলবো হ্যাটস অফ টু দেম, বিকজ ওরা খুবই প্যাশনের জায়গা থেকে ওরা এখনো থিয়েটারটা ধরে রাখছে। বিকজ ওরা কিন্তু টাকা আর্ন করে না, দে গিভ সো মাচ অফ देयर লাইফ, বাট ওরা কিন্তু বিনিময় কিছু পাচ্ছে না। সো আই থিংক এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা, ওইভাবে ওদেরকে একটা ফ্লোর দেয়া, তাহলে হবে কি, এই যে আমরা আর্টিস্টদের পিছনে ঘুরতে হয় মানুষদের, বা ওরা একটা চার্জ করে বসে যেটা তুমি আসলে জাস্টিফাইড হয় না, দেখা যায় যে তোমার 20 লাখ টাকার একটা প্রোডাকশনের 12 লাখ টাকায় তোমার আর্টিস্ট রেমুনারেশনে চলে যাচ্ছে। ওয়ারাস তুমি একটা নতুন একটা ছেলেকে তুমি থিয়েটার থেকে নিয়ে আসবা, ওকে তুমি 10,000 টাকা দিবা, you'd be so happy to do the job.
সো এই জিনিসগুলো আর বাকি যে টাকাগুলো তখন আমি কি করতে পারি, ওগুলোকে আমি প্রোডাকশনে ইনজেক্ট করতে পারি, তখন আমার প্রোডাকশন ভ্যালুটা আমি বাড়াতে পারি, আমার আর্টের কাজগুলো ভালো হবে, আমার মিউজিকের কাজটা ভালো হবে। যে বলতেছিল ভাই আমাদের যে ভিএফএক্স এর কাজটা তখন আমাদের ভালো হবে। তো এই জিনিসগুলো আমাদের তখনই হবে যখন আমরা আসলে যারা বড়রা আছেন তারা যখন আসলে ফিল তাদের ফিল করা উচিত যে না আমাদের নতুন জেনারেশন গুলোকে আমরা কিভাবে স্ক্রিনের সামনে আনবো, and and we are willing to break the barrier যে অনেকে ওটা চায়ও তো না, বিকজ দে ফিল লাইক ওনারা রেলেভেন্ট আর থাকবে না, বা ওনাদের স্পেস ইজ গোইং টু বি অকিউপাইড ইভেন্চুয়ালি তো অকিউপাই হবেই, মানে হাউ লং ক্যান ইউ লাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। স্লো করার কোনো মানেই হয় না আসলে। তুমি যদি রিসেন্টলি কিছু ভিডিও দেখে থাকো ফেসবুকে, কিছু গ্রামের বাচ্চারা ইয়াং পোলাপান ওরা হচ্ছে গিয়ে নিজেদের ফোনের ক্যামেরা দিয়ে অ্যাকশন কিছু সিকোয়েন্স করে তারপর ফেসবুকে দেয়। আই এম লাইক ইয়া, ওদের কিন্তু নলেজটা আছে, মানে ইন সাম ওয়েজ ওয়ে বেটার দ্যান দ্য ডিরেক্টরস উই হ্যাভ ইন দ্য ইন্ডাস্ট্রি, অন অফ দ্য ডিরেক্টরস, মানে ওদের যে নলেজটা। তো আমার মনে হয় যে আসলে ট্যালেন্ট, প্রপার ট্যালেন্টটা ফাইন্ড আউট করা, ওদেরকে গ্রুম করা, as I work in concept productions, আমি আমার এন্ড থেকে অলওয়েজ চেষ্টা করি যে যিনি এই সিস্টেমটাকে একটু রিনিউ করা যায় কিনা। যেমন কনসেপ্ট থেকে আমরা নতুন অডিশনিং সিস্টেম চালু করেছি, যে আমরা এখন আমাদের পেজে পোস্ট দেই যখন আমাদের আই হ্যাভ সিন কোয়াইট অন সেটের কি বলে কাস্টিং কল বেসিক্যালি। আমরা আসলেই ওদের সাথে বসি, কথা বলি, ওদের ক্যামেরার সামনে ওদেরকে দাঁড়া করাই, দেখি যে ওরা ফিট ইন করে কিনা। ইভেন ওরা যদি 60% ফিট ইন করে তাহলেও আমরা ওদেরকে নিয়ে গ্রুম করি। We try to push them so that we need new faces, new minds, new ideas. So এই যারা আমরা বড়রা যারা আছে তারা যদি ওই পুরনো আইডিয়ার মধ্যে থেমে থাকে তাহলে টাফ, এন্ড দ্যাট ইজ দি অনলি থিং যে তারা এখন ওই পুরনো আইডিয়াস এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে কারণে উই আর স্টিল নট ইন ট্র্যাক। বাট তারা যখনই আইডিয়াস থেকে নতুন আইডিয়াস অ্যাডাপ্ট করে নেবে, আই থিংক ট্র্যাকে আসতে বেশি টাইম লাগবে না। আমি একটা ফেসবুক গ্রুপ দেখেছি, মনে হয় জানেন অথবা নাও জানতে পারেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশি ফেসবুক গ্রুপ। তো ওইখানে আমি দেখি যে অনেক সিনেমাটোগ্রাফার আছে, অনেক স্টোরি টেলার আছে। ওদের যে মানে ওরা যে আউটপুটটা দেয়, ওরা যে ভিডিওটা বানায়, বাংলাদেশে অনেক প্রফেশনাল প্রোডাকশন যারা আর কি ম্যানেজ করে, আমার মনে হয় যে ওদের লেভেলও যেতে পারে না। কিন্তু এরা আছে না, এই যে গ্রুপ, যেটা গ্রুপে যে 1500 লাইক পায়, এর মধ্যে আর কি কি বলবো আবদ্ধ থাকে। এদেরকে এমন কেউ নাই যে ধরে আর কি আনবে যে তোমার কাজ আমার ভালো লাগছে, তুমি আসো এখানে কাজ করো। তো ওই সাহসটাও তো দরকার থাকে, বুঝছো? হ্যাঁ, প্লাস ওরা যারাই কাজ করে সবাই চিন্তা করে হ্যাঁ এত এফোর্ট দিয়ে কি করবো। বাট ওই যে যেই ছেলেগুলোর কথা তুমি বললে, ওরা কিন্তু আসলে টাকার জন্য না, ওরা হচ্ছে কি দে লাভ ইট, এই জন্য ওরা করে, আর এই জন্য জিনিসগুলো ভালো হয়। বাট যখন আমাদের দেশের মেকাররা বা আমরা যখন আমরা আসলেই কন্টেন্টটাকে ভালোবাসবো বা ওটার পিছনে টাইম দিব, এফোর্ট দিব, তখনই ভালো হবে, এছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। বিকজ এই যে সিমিলারলি I'm pretty sure you have seen একটা ড্রোন, ওই যে এফপিভি ড্রোন দিয়ে যে ভিডিওটা বানালো কয়েকদিন আগে গুলশানের উপর দিয়ে, very nicely done. I don't know why we don't implement these guys in like action films sequences. এদের মানে ওদের editing and then the way he told this story of মানে গুলশান 2 কে এত সুন্দর করে দেখা যায়, it didn't seem like গুলশান 2 to me. দেখো আমাদের দেশে যেমন হলিউডে তো যদি তুমি চিন্তা করে দেখো যে সাপোজ ওরা শুট করবে 10 দিনের জন্য, বাট এই 10 দিনের জন্য একটা ফর এক্সাম্পল টম ক্রুজ হচ্ছে কি ও 1 বছরের সময় পায়। কেন? ও ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকবে, ওটার জন্য নিজেকে ট্রেন করবে, প্রিপেয়ার করবে ওই ক্যারেক্টারটার জন্য। তো এই যে 1 বছরের ট্রেনিং নিচ্ছে বা বসে থাকছে উইদাউট ডুইং এনি আদার ওয়ার্ক, এটার জন্য কিন্তু ওকে রেমুনারেশন পে করা হয়।
ইটস হুম। নট দ্যাট যে ও সিম্পলি গিয়ে ট্রেনিং নিল, ফ্রিতে করতেছে, হ্যাঁ। টপ গানের যে চালানো শিখলো, ফাইটার চালানো শিখলো, ও তো অবভিয়াসলি ফ্রিতে করে নাই, ইট টুক মানি ফর ইট। হুম, বাট আমাদের দেশে হয় কি, এক তো হচ্ছে গিয়ে আর্টিস্টদের মাঝে মধ্যে প্রপার ভ্যালুয়েশনই আমরা করি না, হুম, দ্বিতীয়ত হয় ওদেরকে আমরা টাইমও দেই না, দেখা যায় আর্টিস্টরাও টাইম দেয় না। হ্যাঁ আসলো, তাড়াহুড়ো করে আসলো, হ্যাঁ মেকআপ নাও চলো ক্যামেরার সামনে যাও অ্যাকশন, হয়ে গেল। ও তো ক্যারেক্টার কি তাও ঠিক মতন জানে না, মেবি ও ঢুকতেই পারে না। হাউ হাউ দে উইল পারফর্ম? ওকে হুম, তো তুমি টাইমই দাও না প্রিপেয়ার প্রসেস হওয়ার জন্য। রাইট। তো ইয়া, মাঝে মধ্যে কারণ কি আমাদের তো ওই টাকাটাও থাকে না, দেখা যায় যে ডিরেক্টর চিন্তা করে কখন শুটিং শেষ করবে, কারণ হুম, 11টা পর্যন্ত হাউসের লাইট জ্বলে, 12টা বাজলেই একদিনে তোমার এক্সট্রা রেন্ট লেগে যাবে, তো আমার প্রোডাকশন কস্ট একদিনের এক্সট্রা বেড়ে যাবে। তো ও হুম, চিন্তা করে আমি তাড়াতাড়ি কিভাবে কন্টেন্ট বানাই এখান থেকে বেরোবো। এটাই হচ্ছে গিয়ে হুম। ঝামেলা। Hamala, yeah. But that's the, you know, the the thing that we have to go beyond, I think. হুম, But enough. I feel like we have talked long enough. I'll just let Ron just have some finishing remarks. Tomorrow key production asked to say from quite on set productions key asked to say in the future, and that আমাদের people might like. You can highlight this, and then we just finish this podcast for tonight. রিসেন্টলি আমাদের এখন যেগুলো নিয়ে আমরা কাজ করছি, বিঞ্জের রবির যে ওটিটি প্ল্যাটফর্মটা, Hmm. বিঞ্জের জন্য আমাদের দুইটা প্রজেক্ট হচ্ছে। একটা হচ্ছে গিয়ে ইনফিনিটি 2 এন্ড সদরঘাটের টাইগার 2। সাম পিপল মাইট হ্যাভ Hmm. সিন দোজ টু কন্টেন্টস। ফার্স্ট Right. পার্ট ইট ওয়াজ গুড, বাট দিস টাইম আমরা ছিলাম না ওইটার প্রডিউসার ফার্স্ট পার্টের দুইটারই। Hmm. বাট এই এখন যে পার্ট সিজন 2 টা হচ্ছে, এই দুইটারই প্রডিউসার আমরা। সো আই হোপ উইল ডু সাম গুড। এইটা একটা। আরেকটা কথা চলছে আমাদের আহ চরকির সাথে, ফেরারি। Hmm. দ্যাট ইজ এ ভেরি Right. গুড স্টোরি ফেরারিটা। Hmm. এটা হচ্ছে গিয়া একটা অ্যাক্সিডেন্ট, একটা Hmm. অ্যাক্সিডেন্ট নিয়ে তোমার কাহিনী। আমি হালকা একটু বলে দিই, তাহলে বুঝতে Hmm. সুবিধা হবে। এই অ্যাক্সিডেন্টটা যখন হয়, এটার সাথে কিছু মানুষ ইনভলভ থাকে। এই Hmm. যে মানুষগুলো ইনভলভ থাকে, এটা তুমি বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা। কখনো একটা চায়ের দোকানদারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, কখনো একটা ভিক্ষুকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, কখনো একটা বাস ড্রাইভারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, যে আসলে Hmm. অ্যাক্সিডেন্টটা তার পয়েন্ট অফ ভিউ থেকে কেমন হয়েছিল, আলটিমেটলি আসলে কি হয়েছিল। Hmm. তো এরকম একটা কন্টেন্ট আসতেছে আমাদের Right. প্রোফাইলে। আর ছোট ছোট কিছু কাজ চলতেছে, ওগুলো আসলে Hmm. অত ডিটেলে আমি নিজেও ঢুকি না। Just I mean, you must be very well. You must be busy. But thank you for making the time. Basically, I promised you half an hour. We have done. যেহেতু তোমার বলছিলাম initially even one I and a half hour হয়। আমার হ্যাঁ, so আমার দাদার সঙ্গে ডেকে গেছে দুইবার ডিনার করে। thank you so much, Gayan. I think we loved it. This was very enlightening. অনেক কিছুই শিখলাম। আর আমাদের রেগুলার, basically for people who don't know, me and Ron, uh, every other month we have this call. রাতের দিকে around just before I go to sleep, Ron would give a call, and then we have a call for 1 hour, and we just talk about films and movies and all this stuff. So যেমন গতকালই হয়েছে এটা, বেসিক্যালি আই জাস্ট থিংকিং অ্যাবাউট যে রন গতকাল যা যা বলছে, উই কুড হ্যাভ ডান লাইক আরেকটা এপিসোড ইয়েস্টারডে অ্যাজ ওয়েল। ওটা তো এনিওয়েজ, পাবলিক ছিল না, ওটা তো পার্সোনাল ছিল, এই জন্য হ্যাঁ, অনেক কিছু আনসেন্সড বলা যায় না যেমন পাবলিক 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 প্ল্যাটফর্মে, বাট এনিওয়েজ, থ্যাংক ইউ রন। Zubi, you can go ahead and then we can end the show. থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আমার আর কিছু বলার নেই, আজকে এত কথা হয়েছে, এত কথা শুনছি, ভালোই লাগছে Yeah, আজকের এইটা এপিসোডটা। yeah. All right, guys. Good night. Thank you for watching. Like and subscribe our YouTube and Facebook page and whatnot, and give it a share. Do give Ron's Productions a watch. They are making good stuff. Uh, good night, guys. গুড নাইট, সিট থাই।